আমাদের আজকের গল্প জমিদার ময়ূক রঞ্জন রায়ের হত্যা। গল্পটি নেওয়া হয়েছে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, প্রীতম, সৌমিক এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রত্যেক দিনের মতো অফিস করে বসে রয়েছি। বড় সাহেব ডিপেটিয়ারের সঙ্গে মলয়পুরের জঙ্গলের ব্যাপারে সামান্য কথা হয়েছে, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছিলাম, সেখানে এমন কিছু একটা সমস্যা হয়ে চলেছে যে কারণে বড় সাহেব আমাকে সেখানে পাঠাতেই একটু দ্বিধাগ্রস্ত করছেন। তাই আমাকে অপেক্ষা করতে হচ্ছিল। সেখানে জঙ্গলে আসলে হচ্ছেটা কি? রাতের বেলা জঙ্গলে যাতে দেখা যায়, দিনের বেলা তাতে দেখা যায় না কেন? এসব ব্যাপার মনের মধ্যে চলছে। তাছাড়া সম্প্রতি একটা অদ্ভুত কেসের সমাধান হয়েছে। একই বাড়িতে দাদা ভাইয়ের মধ্যে তৈরি হওয়া একটা সম্পত্তির সমস্যা রূপান্তরিত হয়েছিল একটি রোমহর্ষক খুনে। কিন্তু শেষ পর্যন্ত সেই খুনের নিষ্পত্তি যেভাবে হলো সেটা আমি নিজেও ভাবতে পারিনি। তবে যাই হোক, সেদিনের ঘটনার প্রায় এক সপ্তাহ কেটে গেছে। সেদিন অফিস করে বসে বড় সাহেব ডিবেটের কিছু কথা ভেবে চলেছি। এমন সময় আমার কাছে দারোয়ান একটি চিঠি নিয়ে এলো। যথারীতি চিঠিটা খুললাম এবং খুলতেই চোখে পড়ল পুলিশ বিভাগেরই একজন আমার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন। চিঠি নয়, একটি সাদা কাগজ বলা যেতে পারে। সেটাই ভাঁজ করে দেওয়া, তবে ছোট ছোট করে কিছু লেখা। প্রিয়নাথ, আজ সন্ধ্যের সময় একবার আমার বাড়িতে এসো তো, বিশেষ প্রয়োজন। এবং শেষে লেখায় ইতি প্রমথনাথ চৌধুরী। প্রমথনাথ চৌধুরী কলকাতা লালবাজার পুলিশের একজন অপারেশন অফিসার। তিনি আমার থেকে বয়সেও বেশি, তাছাড়া অভিজ্ঞতাতেও প্রথম শ্রেণীর। আমি যখন এই বিভাগে এসেছিলাম তখন তিনি আমাকে সাহায্য করেছিলেন। যত সময় গড়িয়েছে তার পথ যেন তাকে আরও ওপরের দিকে নিয়ে গিয়েছে। নিজের সৎ কর্মনিষ্ঠা এবং অপরিসহন মনোভাবের জন্য বয়স বেশি হওয়ার পরেও এখনও বিশেষ পদে বহাল রয়েছেন এবং সেই পদে সুচারুভাবে কাজ করে চলেছেন। কিন্তু আজ সকালেও তো আমি বড় সাহেবের কাছে গিয়েছিলাম, তার সঙ্গে একবার দেখাও হয়েছিল। কই, তখন তো তিনি কিছু বললেন না। হঠাৎ করে একটা চিঠি পাঠালেন। বেরিয়ে দারোয়ানকে বললাম, চিঠিটা কে দিয়ে গেল বলতো? একজন লোক দিয়ে গেল। ঘোড়ার গাড়ি থামালো এবং সঙ্গে সঙ্গে দিয়ে দিল। বলল যে বাবু পাঠিয়েছে, তাড়াতাড়ি আপনাকে দিয়ে দিতে। তাহলে কি চৌধুরী মশাই নিজেই এসেছিলেন? কিন্তু দাঁড়ালেন না কেন? ব্যস্ত ছিলেন হয়তো। সন্ধ্যের দিকে তার বাড়িতে একবার গিয়ে দেখি কি জন্য ডেকে পাঠিয়েছেন। মনে মনে অনেক কিছুই চলতে লাগলো। প্রথমত, হঠাৎ করে চৌধুরী মশাই আমাকে ডেকে পাঠালেন কেন, সেটাই ভাবলাম। তাছাড়া এভাবে তার ডেকে পাঠানোর পেছনে নিশ্চয়ই এমন কোনো কারণ থাকতে পারে যেটা আদৌ কোনো অস্বাভাবিক কারণ নয়। মানুষের হাতে যখন কোনো কাজ থাকে না, অর্থাৎ মস্তিষ্ক যখন ফাঁকা থাকে, তখন অনেক কিছুই অনুধাবন করার চেষ্টা করে সেই মানুষ। আমার ক্ষেত্রেও তাই হলো। আমি অনেক কিছুই অনুধাবন করে অনেক কিছু খোঁজবার চেষ্টা করলাম। অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্তে এসে উপনীত হলাম। প্রমথনাথ চৌধুরী বোধহয় কোনো সমস্যায় পড়েছেন। এমন কোনো সমস্যা যেটা তিনি পুলিশ হয়েও নিজে সমাধান করতে পারছেন না। এমনটা তো হতেই পারে, তাই তিনি আমাকে ডেকে পাঠিয়েছেন। হয়তো কোনো গোপন ব্যাপারেই তিনি বাড়িতে গিয়ে আমাকে সমস্যাটা বলবেন। আর এই ব্যাপারে নিজে মাথা না ঘামিয়ে নিজের কাজেই মন দিলাম। কাজ বলতে ওই আগের মতোই পুরনো কেসের ফাইলগুলো ঘাঁটতে থাকা। যদি কিছু বেরিয়ে আসে। এখানে বলা ভালো, একটা কেস আমাকে বেশ আকর্ষণ করেছে। সেটা নিয়ে মাথা ঘামাবো বলে ভাবছিলামও। তবে এখন আর কিছুই করলাম না। খানিকক্ষণ ফাইলটা দেখে নিয়ে দুপুরে খেতে চলে গেলাম। বিকেলের দিকে বেরোতে যাব, এমন সময় চক্রবর্তী এসে উপস্থিত। চক্রবর্তী লালবাজারের পুলিশ বিভাগে নতুন যোগদান করেছে। ডিবিটিআর সাহেব বারবার বলে দিয়েছিলেন যে চক্রবর্তীকে সঙ্গে সঙ্গে রাখতে, বিভিন্ন কাজে তাকে সাহায্য করতে, যাতে খুব শিগগিরই পুলিশের গোয়েন্দা বিভাগের কাজকর্মগুলো সে দেখতে পারে। বুঝতে পারছিলাম যে আসলে তিনি আমার সঙ্গে একজন সহকারী রাখতে চেয়েছিলেন।
তাতে বিভিন্ন কাজে আমার সুবিধা হয়। কারণ এর মাঝে কয়েকটা ব্যাপারে আমার বারবার মনে হয়েছিল যদি আমার সঙ্গে কেউ থাকতো তাহলে বেশ ভালো হতো। চক্রবর্তী আমাকে দেখে একটু অবাকই হলো, বলল, সে কি দারোগাবাবু, এখন তো আপনার কোথাও যাওয়ার কথা ছিল না। আর কোনো ব্যাপার হয়েছে নাকি? একটা বিশেষ কাজে আমাকে একটু বাইরে যেতে হচ্ছে। তা তুমি এই সময়? মলয়পুরের জঙ্গলের ব্যাপারে কয়েকটা কথা বড় সাহেবের কাছ থেকে জানতে পেরেছি। এইমাত্র খবর এসেছে সেই জঙ্গলে নাকি একজন ধরা পড়েছে, তাকে আহত অবস্থায় পাওয়া গেছে। বিশেষ কয়েকটা খবর আছে, সেগুলোই আপনাকে দিতে এলাম। হিসেব করে দেখলাম চক্রবর্তীর সঙ্গে কথা বলতে গেলে বেশ খানিকটা সময় লেগে যাবে, তাতে সন্ধে পেরিয়ে যাবে। অথচ চৌধুরী মশাইকে আমি বলেই রেখেছি যে সন্ধেবেলাতেই যাব, মানে তার চিঠি অনুযায়ী তো সেটাই দেখায়। তাই চক্রবর্তীকে বাধ্য হয়েই বলতে হলো, চক্রবর্তী, তুমি একটা কাজ করো, তুমি আমার অফিস ঘরে ঘণ্টাখানেক বসতে পারো, তাহলে আমি একটা কাজ সেরে এক্ষুনি ফিরে আসব। যদি তোমার তাড়া থাকে তাহলে তুমি বেরিয়ে পড়তে পারো। আসলে এখন তো একদমই সময় হবে না, আমি কাল সকালে না হয় তোমার সঙ্গে দেখা করে নেব। চক্রবর্তীর মুখে একটা কালো ছায়া নেমে এলো, তবে তার পরেই কথার মোড়টা সে বদলে নিল। তারপর সামান্য হেসে বলল, বুঝতে পেরেছি দারোগাবাবু, আপনি এমন কোথাও একটা যাচ্ছেন যেখানে আমায় নিয়ে যাওয়াটা সম্ভব নয়। আমি অপেক্ষা করব না, কারণ আপনার যদি দেরি হয় তাই আমি ফিরেই যাচ্ছি। কাল সকালের দিকে আমি একবার আসব। মলয়পুরের জঙ্গলের ব্যাপারে কিছু কথা আপনার সঙ্গে বলা প্রয়োজন, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে আমরা সেখানে যাব কিনা। চক্রবর্তীর পুরো নাম জগদীশ চক্রবর্তী। ছেলেটার ভালো বয়স, 27 থেকে 28 হবে। বুদ্ধিমান চেহারা, বেশ লম্বা চওড়া, আর মাথায় মাঝারি আকারের চুল, নাকের তলায় মাঝারি আকারের গোঁফ এবং মুখে খোঁচা খোঁচা দাড়ি। একটা বুদ্ধিদীপ্ত হাসি যেন সবসময় তার মুখে লেগেই থাকে। চক্রবর্তী দারোয়ানের সঙ্গে খানিকক্ষণ খোঁজ গল্প করে ফিরে এলো। আমি ততক্ষণে বেরোবার জন্য তৈরি হয়ে নিলাম। দারোয়ান আর চক্রবর্তী মিলেই গাড়ি ডাকতে গেল। দারোয়ানকে ভালো করে পাহারা দিতে বলে আমি বেরিয়ে পড়লাম প্রমোদনাথ চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে। চৌধুরী মশাই বললেন, দেখো প্রিয়নাথ, তুমি তো জানোই পুলিশের বা একজন ভালো অফিসার হিসেবে আমার বেশ নাম রয়েছে। আমি চাইলেই সেই নাম খাটিয়ে ব্যাপারটা দেখাতে পারতাম, কিন্তু আমি সেটা একটা বিশেষ কারণে চাইছি না। কারণ ওই পরিবারের সঙ্গে যে আমার একটা সম্পর্ক আছে সেটা আমি কখনোই জানাতে চাই না। কেন জানাতে চাই না সেটা তুমি পরে বুঝতে পারবে। তবে মানুষের মৃত্যুটা তো মৃত্যু হয়, তাই না? আর সে ব্যাপারে আইনের একটা কর্তব্য থাকে। ওই এলাকায় থানা আছে, তবে সেটা বেশ খানিকটা দূরে, আর সেখানকার থানার লোক তেমন কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। তাই আমি তোমার সাহায্য চাইছি। সেখানে গিয়ে প্রথমে তুমি থানায় যোগাযোগ করো, তারপর সেখান থেকে তুমি সোজা চলে যাও রসুলপুরের জমিদার বাড়িতে। সেখানে গেলেই সব কিছু বুঝতে পারবে আশা করি। তবে তোমার সুবিধের জন্য ছোট করে ব্যাপারটা একটু বলে রাখি। চৌধুরী মশাই আমায় তার বাড়িতে বেশ ভালোভাবেই অভ্যর্থনা করলেন। এর আগেও তার বাড়িতে আমি কয়েকবার এসেছি, তাই বিশেষ অসুবিধা হয়নি। চৌধুরী মশাই একা মানুষ, তার স্ত্রী গত হয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। তার একমাত্র ছেলেও শুনেছি বাইরে কোথাও একটা থাকে, এবং যে সময়ের কথা বলছি সে সময় কলকাতার বাইরে লোকজন খুব কমই যেত। বিশেষ করে কলকাতার মতো জায়গায় সুযোগ সুবিধা এত বেশি ছিল যে সেখান থেকে অন্য কোথাও যাওয়ার কথা কেউ ভাবতও না। তবে চৌধুরী মশাইয়ের পুলিশের দিকটা বাদ দিলেও তার অর্থের কোনো অভাবই ছিল না। তিনি একটু বসে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, রসুলপুরের চৌধুরী পরিবারের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক নয়। মানে আমার স্ত্রী ছিল রসুলপুরের জমিদারের, মানে বর্তমান জমিদারের ছোট কাকার মেয়ে। বুঝতে পারছো, সম্পর্ক একটা থাকলেও একটু ওই গড়িয়ে ফিরিয়ে। তাছাড়া জমিদারের দুই ভাইয়ের মধ্যে সে সময় কোনো বনিবনা হয়নি। আমার স্ত্রীর বাড়ি হলো মাধবপুর। রসুলপুর থেকে মাধবপুর একটা গ্রাম। জমিদার বললাম কারণ সকলেই জমিদার বলে। বর্তমান যে জমিদারের কথা বললাম সেই জমিদারই এখন আর নেই। তার নাম ময়ূক রঞ্জন রায়। তার 3 ছেলে আছে, তাদের মধ্যে 2জন বিবাহিত আর একজন অবিবাহিত। তাছাড়া বাড়িতে কাজের লোক 2-3 জন রয়েছে। এ ব্যাপারে তুমি সেখানে গেলেই আরো ভালোভাবে সমস্ত কিছু জানতে পারবে।
তবে আসল ব্যাপারটা হলো, দিন 7 আগে এই জমিদার ময়ূক রঞ্জন রায় মারা যায়। তার মৃত্যুটা বেশ রহস্যজনক। থানায় খবর পৌঁছয়। সেদিন ওই প্রায় সন্ধ্যের দিকে পুলিশ এসে মৃতদেহ দেখে পরীক্ষা করে বুঝতে পারে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। ঘরে কোথাও এমন কিছু পাওয়া যায়নি যা থেকে অপরাধীর সন্ধান পাওয়া যায়। বাড়িতে সবাই মিলিয়ে প্রায় 10 জন লোক। 10 জনের মধ্যে কাকে সন্দেহ করা যাবে? সবারই একটা করে বক্তব্য রয়েছে। তাছাড়া প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই। মোটিভ খুঁজলে হয়তো পাওয়া যেত, কিন্তু পুলিশ বেশি কিছু করে উঠতে পারেনি। এখনো কেসটা ঝুলে রয়েছে। তাই আমি চাইছি, যদি তুমি আমার তরফ থেকে পুলিশের হয়ে ব্যাপারটা একবার দেখো, তাহলে বুঝতেই পারছো আশা করি। আপনি তো বলছেন পুলিশ ব্যাপারটা দেখছে। তাছাড়া পুলিশের ওপরে যদি গিয়ে আমি আবার ব্যাপারটা দেখি, তাতে তো সমস্যা হবে। বড় সাহেব ডিবেটিয়ার সাহেব যদি জানতে পারেন, তাহলে কিন্তু তিনি খাপ্পা হয়ে যাবেন। তুমি ঘাবড়াচ্ছ কেন? আমি বড় সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছি। বড় সাহেবের সঙ্গে কথা বলে তোমাকে ডাকলাম। আর বড় সাহেব জানিয়েছেন, তুমি যদি রাজি থাকো তাহলে তার কোনো আপত্তি নেই। এই মুহূর্তে তোমায় দেওয়ার মতন তার হাতে কিছু নেইও। মুহূর্তের মধ্যে মনে পড়ল চক্রবর্তীর বলা মলয়পুরের জঙ্গলের কথাটা। তাহলে কি বড় সাহেব জঙ্গলের ব্যাপারটা ভুলে গেছেন, নাকি সেটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে এখন তিনি আর মনে করছেন না? মনের মধ্যে অনেক কিছু চললেও সেটা বাইরে চৌধুরী মশাইকে আর বললাম না। বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু সেই বাড়িতে আমি যাব মানে আমায় সেই বাড়িতে তারা কেন তদন্ত করতে দেবেন? সেই এলাকাও তো আমার নয়। তাছাড়া সেখানকার থানাও তো আলাদা। তাছাড়া জমিদার বাড়ির লোকেরা তো চাইবেনই না যদি তাদের মধ্যেই কেউ অপরাধী থাকে। সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি। 1 সপ্তাহ ছুটির ব্যবস্থা আমি করেছি। বুঝতেই পারছো, এ সময় এদিকটা একটু ঠান্ডা রয়েছে। ছুটি নিতে আমার অসুবিধে হবে না। তুমি আর আমি যদি কাল কিংবা পরশু নাগাদ বেরিয়ে পড়ি, দিন 7 রসুলপুরে গিয়ে থাকলে কিছু একটা বার করতে পারবো আমি জানি। পুলিশের দিকটা আমি সামলে নেব। আমি থাকলে সেখানকার থানা কিংবা অন্যান্য ব্যাপারগুলো সমস্যা হবে না। তবে সেখানকার কেউ তোমায় চেনে না, চিনলেও তোমার নামটাই জানে হয়তো। তাই সেখানে তোমার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তাতে কি হবে, তুমি তোমার কাজটা ভালোভাবে করতে পারবে না। হ্যাঁ, আর তুমিই কিন্তু আমার ভরসা। বুঝতেই পারছো, ওই পরিবারের সঙ্গে সম্পর্কটা একটু দূরের হলেও একই খুন, তার ওপর ভদ্রলোকের সঙ্গে আমার সম্পর্ক কিন্তু খারাপ ছিল না। বুঝতে পারলাম যে চৌধুরী মশাই তার দূর সম্পর্কের রসুলপুরের জমিদারের খুনের ব্যাপারটা আমাকে দিয়ে তদন্ত করাতে চাইছেন। আপত্তির কিছুই নেই। কলকাতা ছেড়ে অনেকদিন বাইরে কোথাও যাওয়া হয়নি, এই ফাঁকে বাইরেও যাওয়া যাবে। তাই বললাম, যেতেই পারি, তবে একটা কথা। আর বড় সাহেব জগদীশ চক্রবর্তী বলে একটি ছেলেকে আমার সঙ্গে দিয়েছেন, সে ব্যাপারে হয়তো আপনি জানেন। চৌধুরী মশাই আমার কথা শোনায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং তারপর সামান্য হেসে বললেন, আরে আরে, তোমার কোনো চিন্তা নেই। তুমি চক্রবর্তীকেও আমাদের সঙ্গে নিয়ে চলো। সে তো তোমার কাছে কাজ শিখেছে, তাই না? শিক্ষানবিশ আর গুরু দুজনে যদি একসঙ্গে এই কেসে থাকো, তাহলে আমার কোনো আপত্তি নেই। তাছাড়া সেখানে থাকার ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা হবে না। জমিদারি আগের মতো না হলেও যা আছে তা নেহাত কম নয়। সেদিনের মতো চৌধুরী মশাইকে নিশ্চিন্ত করে সেখান থেকে বেরিয়ে এলাম। পরদিন সকালে চক্রবর্তী এসেছে, তাকে সমস্ত কথাটাই খুলে বললাম। সব শুনে চক্রবর্তী বলল, আপনাকে ওই চৌধুরীবাবু মিথ্যে কথা বলেননি। বড় সাহেব এখনও জঙ্গলের ব্যাপারে আর কিছুই চাইছেন না। চক্রবর্তী আরও বলল যে জঙ্গলের ব্যাপারে সে কয়েকটা নতুন তথ্য দিতে এসেছিল। আসলে ওই জঙ্গলের মধ্যে একজনকে পাওয়া গেছে যার গোটা শরীরে আঘাতের চিহ্ন ছিল। তার আগে নাকি পুলিশের দলের সঙ্গেও ডাকাতের একটা সংঘর্ষ হয়েছিল, সেখানেই সে আহত হয়েছিল। তবে তার মুখ থেকে এখনো পর্যন্ত কোনো কথা বার করা যায়নি। তাই বড় সাহেব চাইছেন আরও কয়েকটা দিন অপেক্ষা করে দেখতে। যদি সে কিছু বলে দেয় তাহলে তো হয়েই গেল, তা না হলে আমাদেরই যেতে হতে পারে এবং সেই ফাঁকে চৌধুরীবাবুর সঙ্গেও আমরা কথা বলতে পারি। আমি জানতাম যে চক্রবর্তী বারণ করবে না, সে যে কোনো সময় কাজের জন্য তৈরিই থাকে। তাই সুযোগ বুঝে একটা নির্দিষ্ট দিনে প্রথমে কলকাতার বাইরে এবং তারপর সেখান থেকে আরও একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে আমরা গিয়ে পৌঁছলাম রসুলপুরে।
কলকাতা থেকে বগুড়ার গাড়িতে রসুলপুর পৌঁছতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগলো। জায়গাটা এমন যে আমাদের রেলপথে আসার সুবিধে ছিল না। এখনও রেলপথ এতটা বিস্তৃত হয়নি, জলপথেই চলতে হবে। তবে আমাদের যেখানে যাওয়ার ছিল সেখানে রেলপথ কিংবা জলপথ দুটোই সেখান থেকে অনেকটা দূর। তাই ঘোড়ার গাড়ি করেই প্রায় 3.5 ঘন্টার পথে আমি, চৌধুরী মশাই আর চক্রবর্তী এই 3 জন গিয়ে পৌঁছলাম যখন, তখন প্রায় দুপুর হয়ে এসেছে। জমিদার বাড়ির সামনে পৌঁছতেই কিন্তু বেশ অবাক হলাম। অনেক বড় জমিদার বাড়িটা। বাড়ির বাইরে উঁচু পাঁচিলও তোলা হয়েছে, বড় একটা লোহার গেট, আর গেটের কাছে ভেতরের দিকে লম্বা একটা টুলের উপর বসেছিল একজন দারোয়ান। তার পরনে খাটো করে পরা ধুতি আর খালি গা, মোটা গোফ নাকের তলায় পাকানো, আর মাথায় লম্বা চুল। চেহারা দেখে দারোয়ান কম কুস্তিগির বলে বেশি মনে হয়। তার হাতে একটা লম্বা লাঠি। সে টুলের উপর বসে টোল ছিল। আমরা ঘোড়ার গাড়ি থেকে নেমে গেটের দিকে এগিয়ে গেলাম। লোহার দরজার উপর চৌধুরী মশাই হাত রেখে একবার নাড়া দিল। লোহার দরজাটা নাড়া দিতেই যেন তার ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে সে দরজার দিকে ফিরে এসে বলল, হ্যাঁ, কে? আবার ওই ছেলেপেলেগুলো এসেছে নাকি? নিশ্চয়ই বাগানের ফল চুরি করতে। কথাটা বলে সে এগিয়ে এলো দরজার দিকে। তারপর দরজার কাছে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে সে কিন্তু বেশ অবাক হয়ে গেল। চৌধুরী মশাই আসার সময় বড় একটা ব্যাগ এনেছিল, তাতে তার প্রয়োজনীয় জিনিসপত্রও রয়েছে। আমি ও চক্রবর্তী দুজনেই একটা করে ব্যাগ নিয়েছি, তবে সেটা অতটা বড় নয়। যদি দিন সাতেকের জন্য কোনো কারণে থাকতেই হয় তাহলে এই জিনিসপত্রের প্রয়োজন আমাদের হতে পারে। আমাদের দেখে সে একটু অবাক হলো। তারপর চোখ আরও ছোট ছোট করে বলল, কি চাই? আপনারা কারা? হ্যাঁ রে, তোর বাবুকে গিয়ে বল কলকাতা থেকে প্রমথনাথ চৌধুরী এসেছে। আমি চিঠি দিয়েছিলাম, আসার কথা আছে আমার। সে বোধহয় একবার ভালো করে দেখে নিল। তারপর চৌধুরী মশাই আমাকে এবং চক্রবর্তীকে ভালো করে দেখে নিয়ে আবার লাঠিটা একপাশে শরীর রেখে হাত জোর করে নমস্কার করল। একদম চিনতে পারিনি বাবু, ক্ষমা করবেন, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। চৌধুরী মশাই কড়া মানুষ। সে পুলিশের বড় অফিসার, আর তার উপর তার বংশও বড়, তাই একটু কড়া ধাতের তার কথা এবং ব্যবহার। তিনি দারোয়ানের এমন ব্যবহারের জন্য একটু গজগজ করেই ভেতরে ঢুকে গেলেন। আমরা তার পেছন পেছন ঢুকলাম। চৌধুরী মশাই সামনের দিকে এগিয়ে যেতেই চক্রবর্তীও তার পিছু নিল। আমি খানিকটা পিছিয়ে এলাম। দারোয়ান আমায় দাঁড়াতে দেখে আবার সিলাম ঠুকলো। তুমি এখানে কতক্ষণ থাকো? সবসময়ই থাকি বাবু, রাতের বেলাও এখানেই থাকি। ওই যে ওই ছোটো মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, গভীর রাতে ঢুকে ওখানে একটু চোখ বন্ধ করে নিই, তারপর আবার থাকি। আমার বাবা এই বাড়িতে দারোয়ান ছিল, আমিও এখানে দারোয়ান। বুঝতে পারলাম যে জমিদার বাড়ির ঐতিহ্য আর বংশ পরম্পরা শুধু জমিদার বাড়ির ভেতরের ক্ষেত্রেই নয়, বাইরের ক্ষেত্রেও মাঝে মধ্যে কাজ করে থাকে। দারোয়ান বেশ ভয় পেয়েছিল, বোধহয় চৌধুরী মশাইয়ের বকাবকির জন্য। আমি তাকে বললাম, তোমার নাম কি? আমার নাম রামহরি। বড়বাবু আমাকে রামহরি বলেই ডাকতো, কিন্তু বাবু তো আমাকে আর ডাকবে না। আপনারা কলকাতা থেকে আসছেন, বাবুর আত্মীয়রা। বড়বাবু, আমরা আত্মীয় নই। ওই যে প্রথমে যিনি চলে গেলেন উনি চৌধুরী মশাই। উনি হলেন বড়বাবুর মানে জমিদার মশাইয়ের আত্মীয়। আমরা ওনার সঙ্গেই এসেছি। দারোয়ানের সঙ্গে কথাবার্তা বলে তারপর সামনের দিকে এগিয়ে গেলাম। যে পথে আমরা হাঁটছি সেটা মাটির পথ হলেও একপাশে বাগানের মতো রয়েছে সেটা বোঝাই যায়। বাগানে এখনও পরিচর্যা হয়, তাই ফুল ফুটে আছে। পেছনের দিকটায় বোধহয় আম, কাঁঠাল, পেয়ারায় এই সমস্ত কয়েকটা গাছও রয়েছে। সেদিকটায় এক ঝলক চোখে পড়ল। আর ওখানে একটা এগিয়ে আসতেই বাড়িটা চোখে পড়ল, দোতলা বাড়ি। উপরে ছাদও রয়েছে। একতলা এবং দোতলা মিলিয়ে কম করে প্রায় 20টা ঘর। লম্বা টানা টানা ঘরগুলো, মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। সিঁড়িটার একতলা দোতলা দুটো ক্ষেত্রেই হয়তো ব্যবহৃত হয়। আমরা নিচের দিকের একতলা সিঁড়ির কাছটায় উঠে আসছি, এমন সময় গামছা কাঁধে একজন লোক বেরিয়ে এলো। চৌধুরী মশাই তাকে দেখে সামান্য হেসে বলল, মাধব, কেমন আছো তুমি? অনেক দিন পর দেখা হলো। মাধবকে বোধহয় চৌধুরী মশাই আগে থেকেই চেনেন। মাধব এগিয়ে এসে জোর করে চৌধুরী মশাই এবং আমার হাত থেকে দুটো ব্যাগ কেড়ে নিল। তারপর পেছনের দিকে গলা তুলে বলল, সতীনাথ, সতীনাথ, তাড়াতাড়ি এসো, বাবুদের ব্যাগগুলোরে নিয়ে যাও পরে। মাধবের ডাকে আরও একজন বেরিয়ে এলো।
তার বয়স একটু কম, আর কোমরে গামছা বাঁধা। সে এসে চক্রবর্তীর হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। মাধব তার হাতের ব্যাগপত্রগুলো সতীনাথের হাতে তুলে দিয়ে বলল, আসুন বাবুরা আসুন, দোতলায় আপনার থাকার ব্যবস্থা হয়েছে, বুঝলেন কি না? বড়বাবুর পাশের ঘরেই আপনারা থাকবেন, কিন্তু বড়বাবু তো এখন আর নাই। যে ঘরে আপনি থাকতেন সেই ঘরেই আপনাদের থাকবার ব্যবস্থা করেছে চৌধুরী মশাই, বুঝলেন কি না? আরে তুমি থাকতে যে কোনো সমস্যা হবে না তা তোমার জানাই আছে, কিন্তু তুমি থাকতে এমন একটা ব্যাপার হয়ে গেল কি করে বলো তো? আচ্ছা, কি হলো বলো তো? হ্যাঁ, তা বলতে পারবো না। রাতের বেলা বাবুর ঘর থেকে যখন এলাম তখনও সব ঠিকঠাকই ছিল, আর পরদিন সকালবেলা উঠে দেখি যে এই ব্যাপার। আমার আর এ বাড়িতে থাকতে ভালো লাগছে না। এই আর ছোটবাবুদের উপর মায়া পড়ে গেছে। তাছাড়া তাছাড়া ছোট মেয়েরা ভালো মনের, তাই আর কি। এসব কথা পরে হবে কোন, এত দূর থেকে এইছেন, আমি খাওয়ার ব্যবস্থা করি। সতীনাথ, রান্না করে খবর দে তিনি। দোতলা সিঁড়ির কাছ থেকে ডান দিকের দ্বিতীয় ঘরে আমাদের থাকবার ব্যবস্থা করা হলো। সেই ঘরেই আমাদের খাবার দেওয়া হলো। দুপুরের খাবার খেয়ে নিয়ে আমরা তিনজনে বিছানায় একটু লম্বা হয়ে শুয়ে নিলাম। এতটা পথ ঘোড়ার গাড়িতে আসতে হয়েছে। পথ সব জায়গায় ভালোও ছিল না, তাই গায়ে হাত পায়ে যেন বিষের মতো ব্যথা হয়েছে। আমাদের তিনজনের জন্য কিন্তু একটা ঘরের ব্যবস্থা নয়, পাশাপাশি দুটো ঘরের ব্যবস্থা করা হয়েছে। আর মাধব তিনটে ছেলেরই কথা বলেছিল। তবে চক্রবর্তী যে আমার সঙ্গে থাকবে সেটা আগেই জানানো ছিল। তাই সিঁড়ি থেকে ডান দিকে তৃতীয় ঘরে আমি, চক্রবর্তী, আর দ্বিতীয় ঘরে চৌধুরী মশাই। আমরা এক ঘরে খাওয়া দাওয়া করলাম, তারপর যে যার ঘরে চলে এলাম। পাশাপাশি দুটো করে বিছানা, তবে একজনের পক্ষে বেশ যথেষ্ট। বিছানায় শুয়ে চক্রবর্তী প্রশ্ন করল, আচ্ছা, বড়বাবু মানে এই বাড়ির জমিদার মশাই মারা গেছেন। আমি যতদূর শুনেছি তার 3 ছেলে আছে, তারা নিশ্চয়ই এখন এখানে রয়েছে। কই তাদেরকে তো দেখতে পেলাম না। আর তাদের মধ্যে 2 জন শুনেছি বিবাহিত, কই তাদেরকেও তো দেখা গেল না। কোথায় সবাই? এত বড় বাড়ি, আমরা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে এসেছি, বাঁদিকে কিন্তু যাইনি। বাঁদিকে যদি তাদের ঘর হয় তাহলে তো অপেক্ষা করতে হবে। আশা করি সন্ধ্যের দিকে দেখা হবে ওদের সঙ্গে। চক্রবর্তী আরও কিছু বলছিল। আমি কিছুই বলছিলাম না, চুপ করেছিলাম। চৌধুরী মশাইয়ের কথা মতো যদি জমিদার মশাই ময়ূররঞ্জন রায়ের 3 ছেলে হয়, তাদের মধ্যে 2 জন বিবাহিত, মানে 2 জনের বউ, কাজের লোক এবং রান্নার লোক 1 জন, এবং দারোয়ান 1 জন আছে শুনেছি। জমিদার বাড়ির একজন নায়েব মশাইও রয়েছেন, যিনি সমস্ত কিছুই প্রায় দেখাশোনা করে থাকেন। অর্থাৎ প্রায় 10 জন লোক এই বাড়িতে রয়েছে। এই 10 জনের মধ্যে যদি কেউ এই খুনের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে খুঁজে বার করা অতটা সহজ হবে না। এসব ভাবতে ভাবতে কখন যেন আমার চোখ লেগে এসেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল তখন দেখি চক্রবর্তী জানালার ধারে দাঁড়িয়ে রয়েছে। আমায় উঠতে দেখে বলল, বাড়ির পেছনের দিকের বাগানটা বেশ বড়। বাগানটা এতটা বড় আর এতটাই দূরে যে আমি সেটা ভাবতেই পারিনি। জানালার কাছে দাঁড়িয়ে সত্যি অবাক হলাম। বাড়ির পেছনের দিকে অনেকটা জায়গা জুড়ে আম, কাঁঠাল আর নারকেল রয়েছে। আরও কিছু গাছের মতো জঙ্গল রয়েছে। সামনে থেকেই এই বাড়িটায় আমাদের হেঁটে আসতে হয়েছে, তাই পেছনের দিকটা আমাদের বড় বেশি নজরে পড়েনি। আমি বললাম, সত্যি জমিদার মশাই বাড়িটাতে চারপাশে এত গাছ লাগিয়ে দিয়েছেন। সামনে ফুলের বাগান আর পেছনে ফলের বাগান। একটু সবজি চাষ হলেই হয়ে যেত, আর বোধহয় বাইরে যেতে হতো না। জায়গাটা গ্রাম্য, আশা করি আশেপাশে কোথাও ধান চাষও হয়। এই কথায় চক্রবর্তী হেসে উঠল। আমরা জানালার ধারে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় চৌধুরী মশাই আমাদের দরজার কাছে এসে দাঁড়ালেন, বললেন, আরে তোমরা বাইরে এসো, আরো কয়েকজনের সঙ্গে তোমাদের দেখা করাই। আমিও চক্রবর্তী বেরিয়ে গেলাম। একটু অন্যরকম লাগছিল। প্রতিবার কোনো তদন্তের সময় হয় একা গিয়েছি, নয়তো কোনো কনস্টেবলদের লোকেদের সঙ্গেই যাওয়া হয়েছে। এইবার চৌধুরী মশাইয়ের সঙ্গে এভাবে বাড়িতে অতিথি হয়ে এসেছি আমরা। তদন্তের সমাধান তো করতেই হবে, অথচ আমাদের কারোর পোশাকে ঠিক পুলিশের মতো নয়। কারণ এ বাড়িতে কোন কারণে যে এসেছি এখনও তা সবার কাছে পরিষ্কার নয়। লম্বা বারান্দা দিয়ে সামনের দিকে হেঁটে গেলাম।
আমরা গিয়ে ঢুকলাম সিঁড়ির বাঁদিকের প্রথম ঘরে। দেখি একজন 30-32 বয়সী ভদ্রলোক আমাদের ঢুকতে দেখে উঠে দাঁড়িয়ে সামান্য হাসলেন। চৌধুরী মশাই আমাদের পরিচয় করিয়ে দিলেন এবং তারপর আমরা বসলাম। শুনলাম ইনি হলেন জমিদার মশাইয়ের বড় ছেলে অনাথ রঞ্জন রায়। আপনি তো সবই শুনেছেন চৌধুরী মশাই। বাবার যে হঠাৎ করে এমন কিছু একটা হয়ে যাবে সেটা কিন্তু ভাবতে পারিনি। কিন্তু কি করে হলো এসব, পুলিশও কিছুই বুঝতে পারছে না। যতদূর শুনেছি সেদিন রাতে সবাই বাড়িতেই ছিল, আর মাধব শেষবার তুমি দেখেছিলে। পরদিন সকালেই তার ঘরের দরজা খোলা ছিল এবং সে প্রথম মৃতদেহটা দেখতে পায়। কিন্তু মাধবের আগে কি সেদিন সকালে কেউ ঘুম থেকে ওঠেনি? দেখুন চৌধুরী মশাই, আমার বরাবরই ঘুম একটু দেরিতে ভাঙে, সে কথা আপনি জানেন। জমিদারির বেশিরভাগটাই জমিদার মশাই দেখাশোনা করে। তাছাড়া গ্রামের যা জমি জমা এবং বাকি কাজকর্ম নায়েব মশাই এবং বাইরের লোকেরাই দেখাশোনা করে। আমি কিংবা দুই ভাই মাঝে মধ্যে একটু দেখাশোনা করি। তবে আমাদের যে ধানের গোলা আছে সেখানে আমি ওই একটু বেলা বাড়তে গিয়ে বসি, ফিরে আসি দুপুরের দিকে। সেদিন সকালে দেরি করে উঠলাম, কিন্তু হঠাৎ করেই আমার স্ত্রী এসে আমায় তাড়াহুড়ো করে ডাকলো। তারপর তো শুনতে পেলাম এই অবস্থা। ঘরে অনাথ রঞ্জন একাই ছিল। চৌধুরী মশাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তার পর আমার দিকে তাকালেন অনাথ রঞ্জন। আমি বললাম, আচ্ছা, পুলিশ কখন এসেছিল? মানে শুনেছি পুলিশ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই কথায় চৌধুরী মশাই, আমি এমনকি চক্রবর্তী পর্যন্ত উত্তেজিত হয়ে অনাথ রঞ্জনের দিকে তাকালাম। পুলিশের আস্তে আস্তে দেরি হয়েছিল। আসলে এখান থেকে থানা বেশ খানিকটা দূরে। খবর দিতে দিতে দুপুর হয়ে গেছে। আর তারপর পুলিশের সেখান থেকে আসা, বুঝতেই পারছেন। মৃতদেহ তো প্রথমবার মাধব নামের আপনার বাড়ির ওই কর্মচারী দেখেছিল। তারপরে ঘরে এমন কিছু পাওয়া যায়নি যা থেকে খুনের চিহ্ন কিংবা মোটিভ পাওয়া যায়? ঘরে তেমন কোনো কিছু পাওয়া যায়নি, তবে রাতের বেলা একটা পায়ের শব্দ আমি শুনেছিলাম। তখন অনেকটা রাত হবে। আমার স্ত্রী তখন ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার। জল তেষ্টা পাওয়ায় বিছানা ছেড়ে উঠে জল খেয়ে একবার ঘরের জানলাটার দিকে গেছিলাম। সেদিনে রাতের বেলা এক পশলা বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা রয়েছে। জানলাটাও বন্ধ করার জন্যই গেছিলাম। প্রথমে মনে হলো একটা পায়ের শব্দ যেন বাঁ দিক থেকে ডান দিকে চলে গেল। এখানে একটা কথা বলে রাখা ভালো, দিনের বেলায় যে স্ত্রীলোকদের আমি দেখেছিলাম তাদের সবার মুখেই ঘোমটা ছিল, তাই তাদের চেনা সম্ভব হয়নি। অনাথরঞ্জনবাবু আবার বলল, অথচ সকালে যখন আমি দুই ভাইকে জিজ্ঞাসা করেছিলাম তখন তারা বলল তাদের মধ্যে কেউই নাকি রাতের বেলা এদিকে যায়নি। অথচ আমি স্পষ্ট শুনেছি পায়ের শব্দ। পায়ের শব্দ শুনেছে, তার মানে নিশ্চয়ই কেউ না কেউ গিয়েছিল। আচ্ছা, কাজের লোক মানে মাধব কিংবা সতীনাথ কিংবা ওই রান্নার লোকেরা ওপরে এসেছিল? রাতের বেলা সেরকম উপরে কেউ আসে না। রাতের বেলা শেষবার মাধব বাবাকে জল দিয়ে তার আর কিছু লাগবে নাকি দেখে নিচে চলে যায়। তারপরে একেবারে ভোরবেলা মাধব ঘুম থেকে উঠে প্রথম এখানে আসে, তারপর সতীনাথ। কাজের লোকেরাই প্রথম ওঠে, তারপরে আমার স্ত্রী কিংবা মেজ ভাইয়ের স্ত্রী। এইভাবে সবার ঘুম ভাঙে। আগে পরে হতে পারে, তবে মাধব সকালে উঠে প্রথমে বাবার ঘরে আসে, যেটা একটু আগে বললাম আপনাকে। সেদিনও সে উঠে বাবার ঘরে এসেছিল। আপনি বললেন মাধব সকালে সবার প্রথমে ওঠে এবং আপনার ঘুম থেকে উঠতে দেরি হয়। অথচ সেদিন কিন্তু মাধব যখন মৃতদেহ দেখে চিৎকার করেছে ততক্ষণে আপনি বললেন আপনার ঘুম ভেঙে গেছে। তার মানে মাধব যখন ওপরে এসেছিল তখন অনেকটাই সকাল হয়ে গেছে। এই কথায় চৌধুরী মশাই এবং অনাথরঞ্জন দুজনেই কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকালো। তাই তো, কারণ মাধব যখন ঘুম থেকে ওঠে তখন আমার ঘুম ভাঙার কথা নয়, ডাকলেও আমার ওঠা কথা নয়। কিন্তু সেদিন আমায় যখন আমার স্ত্রী ডাকলো তখন কিন্তু আমার ঘুম সহজেই ভেঙে গিয়েছিল। ঘড়ি দেখিনি, তবে কম করে 7টা কিংবা তার বেশি হবে। তাহলে সেদিন মাধব অত দেরি করে উঠল কেন? সে কথা তো মাধব নিজেই বলতে পারবে, কিন্তু আপনি বলছেন রাতের বেলা কেউ দোতলায় ওঠে না। তাহলে কে হতে পারে? আপনার দুই ভাইয়ের মধ্যে তো কারোর একজনের, আর না হলে আপনার মেজ ভাই, বিবাহিত, তাই না? কিন্তু ভাই মানে বাবাকেও কেন মারতে চাইবে? আমার তো মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এমন অনেক কিছুই থাকে যা আমরা বুঝতে পারি না। পুলিশের কাজ করছি তো, গোটা জীবনে অনেক কিছুই দেখেছি যা ধারণা করতে পারিনি। এমন এমন অনেক কিছুই দেখতে হয়েছে
তবে তোমার কথার উপর ভিত্তি করেই কিন্তু আমরা সমস্ত কিছু ভাবনা চিন্তা করছি। দেখো, একমাত্র তুমি জানো যে আমরা এখানে কি কারণে এসেছি। তোমার জন্য এখানে আসা, বাইরে যেন কেউ ব্যাপারটা জানতে না পারে। তুমি আমাকে সাহায্য না করলে 7 দিনের মধ্যে ব্যাপারটা সমাধান করা কিন্তু অসম্ভব হয়ে পড়বে। আমি এতক্ষণে বুঝতে পারলাম এই অনাথরঞ্জনের কথাতেই চৌধুরী মশাই এখানে এসেছে, তাই তার কাছে লুকিয়ে রাখার মতো কিছুই নেই। তাই আমি বললাম, আমাদের একটা পরিকল্পনা মতো কাজ করতে হবে। চৌধুরী মশাই, আপনি এই বাড়ির সবার সঙ্গে পরিচিত, আপনি এই বাড়ির স্ত্রী লোকদের সঙ্গে কথাবার্তা বলুন। অনাথরঞ্জন বাবুর স্ত্রী কিংবা বাড়ির মেজ ছেলে মানে বিজয়রঞ্জন বাবুর স্ত্রী, তাছাড়া রান্নার জন্য এই বাড়িতে যেসব মহিলারা আছে তার সঙ্গে আপনিই কথা বলুন। বুঝতেই পারছেন, আপনার সঙ্গে কথা বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমরাও অচেনা মানুষ, তাছাড়া দেখছি সবাই ঘোমটার আড়ালেই থাকে, তাদের লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা চক্রবর্তী, তুমি মাধব, সতীনাথ আর দারোয়ানের সঙ্গে আলাদাভাবে কথা বলে নেবে। আর তাহলে বাকি থাকবে বিজয়রঞ্জন বাবু আর সজল রঞ্জন বাবু এবং তার সঙ্গে বাড়ির নায়েব মশাই। আচ্ছা, তারা কোথায় থাকেন? একতলায় নাকি দোতলায়? নায়েব মশাই একতলাতেই থাকেন। তিনি বয়স্ক মানুষ, সিঁড়ি ভেঙে ওঠানামা করতে তার সমস্যা হয়। একতলার শেষের দিকে একটা ঘরে তিনি থাকেন। তাছাড়া মাধব, সতীনাথ, রান্নার লোক সবাই একতলার এক পাশের ঘরগুলোতে থাকে। অন্য পাশের ঘরগুলো সহজে খোলা হয় না। প্রয়োজনীয় জিনিসপত্র, কাজের জিনিস, অপ্রয়োজনীয় সমস্ত কিছু সেখানে থাকে। ওপরে একদিকে আমরা আর আরেকদিকে বাবা থাকতো। এখন ওদিকের ঘরগুলো ফাঁকাই থাকে। যে দিকটা আপনাদের থাকতে দেওয়া হয়েছে সেদিকটা। এতক্ষণ পরে প্রথম কথা বলল চক্রবর্তী। বোধহয় সে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। এবার বলল, আচ্ছা, এই যে জমিদার মশাই মারা গেছেন, জমিদার মশাইয়ের মৃত্যুর পিছনে মোটিভ কি থাকতে পারে? মানে আপনার কি মনে হয়? দেখুন, বাবার মৃত্যুতে যদি কারোর লাভ হয় সেটা কিন্তু আমাদের 3 ভাইয়ের। বাবার মৃত্যুর আগে পর্যন্ত বাবার সম্পত্তি আমরা কখনো ভাগাভাগি করতে পারবো না। তার জমিদারি, তার জমিজমা, বাগান এবং সমস্ত কিছুই নায়েব মশাইয়ের কাছে লিখিত অবস্থায় আমাদের 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া আছে। বাবার মৃত্যুর আগে পর্যন্ত সে কথা আমরা জানতে পারবো না। এখন সে ব্যাপারে আমরা জানি, তাই বাবার মৃত্যুতে কিন্তু সবচেয়ে বেশি লাভ আমাদেরই হতো, তাই না? তার মানে আপনাদের 3 ভাইকে প্রথমে সন্দেহ করা যায়। আপনারা পুলিশের লোক, আপনারা সবাইকে সন্দেহ করবেন, এটাই স্বাভাবিক। তাতে আমি বাধা দেব না। আপনারা পুলিশের লোক, আপনারা সবাইকে সন্দেহ করবেন, এটাই স্বাভাবিক। তাতে আমি বাধা দেব না। তবে আমায় সন্দেহ করে কিছু খুঁজে বার করতে পারবেন না। কিন্তু আমার কেন জানি মনে হয় এই পায়ের শব্দটা কোনো মহিলার নয়। কারণ আমার স্ত্রী কিংবা মেজ ভাই বিজয়ের স্ত্রী দুজনেই পায়ে নুপুর থাকে। আমাদের বাড়িতে নুপুর পরাটা একটা রেওয়াজের মতোই বলতে পারেন। তাই নুপুরের শব্দ কিন্তু আমি শুনিনি। একটা না আরও কিছুক্ষণ কথা চললেও অনাথরঞ্জন রায়ের কথায় কিন্তু এমন কিছুই বেরিয়ে এলো না যা দিয়ে কোনো সন্দেহ প্রমাণ করা যেতে পারে, শুধুমাত্র পায়ের শব্দ ছাড়া। রাত্রে খাওয়া দাওয়ার পর আমাদের ঘরে এলো জমিদার মশাইয়ের ছোট ছেলে সজল রঞ্জন রায়। তার বয়স অনেকটাই কম, 24 কি 25 মতো হবে। ফর্সা চেহারা এবং মুখে একটা কিশোর কিশোর ভাব এখনও বেশ উজ্জ্বল রয়েছে। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সে ঘরে ঢুকে চৌধুরী মশাইয়ের দিকে এগিয়ে গেল। চৌধুরী মশাই তাকে দেখে তার কাঁধে হাত রেখে বললেন, তোমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো সজল। হ্যাঁ, শুনলাম সবই, খুবই খারাপ খবর। কিন্তু সারাদিন তুমি ছিলে কোথায়? আপনারা আসবেন তাই বড়দা তো বাড়িতেই ছিল, তাই আমি গোলাতে গিয়েছিলাম আর ফিরেছিলাম সন্ধ্যার দিকে। তবে কিছু কাজের কথাবার্তা বলতে হচ্ছিল, সবটা নিশ্চয়ই আপনি শুনেছেন। শুনেছি। আচ্ছা, তোমার কি সন্দেহ হয়? চৌধুরী মশাইয়ের কথা মতো আমি মনে মনে হিসেব করে নিলাম। সিঁড়ির বাঁদিকের প্রথম ঘর হচ্ছে বড় ছেলের, তারপর মেজ ছেলের এবং তারপর ছোট ছেলের, এবং তারপরে 2টো ঘর ফাঁকা। যদি রাতের বেলায় এই ছোট ছেলে সজল রঞ্জন বাইরে বেরিয়ে আসে, তাহলে পায়ের শব্দে জেগে থাকা অবস্থায় মেজ ছেলে এবং বড় ছেলে শোনবার কথা। কিন্তু যদি ব্যাপারটা উল্টো হয়, যে মেজ ছেলে বাইরে বেরিয়েছে, তাহলে সেটা তো সজল রঞ্জন শুনতে পারবে না।
চৌধুরী মশাইয়ের কথা শেষ হতেই চৌধুরী মশাই আমার দিকে তাকিয়ে পরিচয় করিয়ে দিলেন। পুলিশ অফিসার বাদে যেটুকু পরিচয় দেওয়ার কথা ছিল সেইটুকুই যথেষ্ট। আমি বললাম, আপনাদের সমস্ত কথাই শুনলাম, তবে আমার কিন্তু একটা ব্যাপার মনে হচ্ছে। রাতের বেলা আপনাদের বাড়ির মধ্যে কেউ একজন আপনার বাবার ঘরে গিয়েছিল, এমন কেউ একজন গিয়েছিল যার ওই ঘরে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সমস্যা হলো, যে খুন করেছে তার কিন্তু একটা মোটিভ থাকা দরকার, কি বলেন? বাবার ওপরে তো আমাদের বাড়ির লোক কিংবা গ্রামের লোকেরা কেউই কখনোই খুশি ছিল না। তাই বাবার মৃত্যুতে যে অনেকেই খুশি হয়েছে সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। সেটা তো আর বলে দেওয়ার মতো কিছু নয়। তাই তাকে খুন করার পেছনে অনেকের অনেক মোটিভই থাকতে পারে। এই কথাটা আমাদের কাছে নতুন ছিল। আমি আর চক্রবর্তী অবাক হতেই দেখলাম চৌধুরী মশাই কিন্তু অবাক নন। অর্থাৎ বুঝতে পারলাম যে এ বিষয়ে তিনি নিশ্চিত কিছু একটা জানেন। ততক্ষণে সজল রঞ্জন আমাদের ঘরের বিছানার একপাশে বসেছে। সে বলল, আপনি তো জানেন, তবে আপনারা হয়তো জানেন না, আসলে বাবার জমিদারিতে এখন বাবার বয়স হয়ে যাওয়ায় সমস্ত কিছু বদলে গিয়েছিল। কিন্তু প্রথম বয়সে বাবার জমিদারিতে অত্যাচারী বলে বিশাল নাম ছিল। আর জমিদারিতে খাজনা আদায়ের জন্য হোক কিংবা অন্যান্য কারণে প্রজাদের ওপর বাবার পোষা লাঠিয়ালরা সাংঘাতিক অত্যাচার করত। সেই কারণে গ্রামের লোকেদের সঙ্গে বাবার সম্পর্ক যে খুব একটা ভালো ছিল তেমনটা তো নয়। তার মানে আপনি বলতে চাইছেন গ্রামের লোকেদের সঙ্গেই আপনার বাবার শত্রুতা ছিল, এবং হতেও পারে কোনো না কোনোভাবে এটা শত্রুপক্ষের কাজ। আচ্ছা, যেদিন রাত্রে আপনার বাবা মারা যায় সেদিন রাত্রে আপনি কোনো শব্দ শুনতে পেয়েছিলেন? সজল রঞ্জন অনেকক্ষণ ধরে মনে করবার চেষ্টা করল, তারপর বলল, না, আসলে সেদিন সকালেই দুটো পুকুরের কাজ দেখাশোনার জন্য আমি গিয়েছিলাম। নায়েব মশাই সমস্ত কাজকর্ম দেখেন, তবে আমরা তিন ভাই ঘুরিয়ে ফিরিয়ে সমস্তটাতেই হাত লাগাই। সেদিন ফিরতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় শোয়ার পরে আর ঘুম ভাঙেনি। একেবারে সকালের দিকে ওই সনাতনের দরজা ধাক্কানোর শব্দে ঘুমটা ভেঙেছে। তার মানে রাতের বেলা কোনো শব্দই তুমি শুনতে পাওনি। আচ্ছা, তোমার এই নায়েব মশাই লোকটি কেমন? তোমার বাবার মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান কিন্তু তোমরা তিন ভাই, আর তোমার কাউকে সন্দেহ হয় যে এই কাজটা করতে পারে? দেখো, তাকে হত্যা করা হয়েছে কিন্তু গলা টিপে, যাতে গলা থেকে কোনো আওয়াজ না আসে। তার জন্য অপরাধী হাতের বদলে অন্য কিছু একটা দিয়ে গলাটা জড়িয়ে রেখেছে। অন্তত এমনটাই পুলিশের কাছ থেকে আমাদের ধারণা হয়েছে। এইখানে সজল রঞ্জনকে সামান্য মিথ্যে কথা বললাম, কারণ এখানকার পুলিশের সঙ্গে আমাদের তেমনভাবে কোনো কথাই হয়নি। আশা করি চৌধুরী মশাই এ ব্যাপারে কোনো কিছুই জানেন না। অন্তত মৃতদেহ পোস্টমর্টমের রিপোর্টের ব্যাপারটা তো পুলিশের সঙ্গে না কথা বলে তো আর জানা যাবে না। আর সকালে চৌধুরী মশাই পুলিশের সঙ্গে কথা বলবার জন্য যাবে এমনটাই ঠিক হয়েছে। পুলিশ বলেছে গলায় কিছু একটা ফাঁস লাগিয়ে কাজটা করা হয়েছে, কিন্তু দাদা কিংবা মেজদা এমন কাজ করে বলে তো আমার মনে হয় না। তাছাড়া বাবার বয়স হয়েছিল, কিছুদিন পর তো এমনিতেই সে মারাই যেত। সম্পত্তি বলতে গেলে তো আমাদের হাতেই রয়েছে। নায়েব মশাই সমস্তটা দেখাশোনা করেন ঠিকই, কিন্তু সমস্ত কিছুর হিসেব নিকেশ আমাদের দেন তিনি, এবং আমরাও সমস্ত কিছু মাঝে মাঝে দেখাশোনা করি। তাই সম্পত্তির ব্যাপারে আলাদা করে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা সেভাবে না, নেই। তার মানে তোমার কাউকে সন্দেহ হয় না, কিন্তু কাজটা তো কেউ করেছেই। তাহলে একমাত্র বিজয় রঞ্জন বাবুর সঙ্গে কথা বলাটা বাকি রইল। তোমার যদি কিছু মনে হয় এই বিষয়ে আমাদের জানানোর মতো, তাহলে আমাদের জানিও। সে রাত্রে বিছানায় শুয়ে চক্রবর্তীর সঙ্গে অনেকক্ষণ এ বিষয় নিয়ে কথা হলো। মনে মনে একটা ব্যাপার বুঝতে পারলাম, এই তিন ভাইয়ের কাছেই সুযোগ ছিল কিন্তু সব থেকে বেশি। তাছাড়া নিচের তলা থেকে ওপরে রাতের বেলা কোনো কাজের লোক আসে না, সে কথা ঠিক আছে, কিন্তু আসার পথে তো আর কোনো বাধা নেই। কেউ যদি মনে করে যে ওপরে আসবে এবং জমিদার মশাইকে খুন করবে, তাহলে তার পথে কোনো বাধা থাকতে পারে না নিশ্চয়ই। এখানে তো একমাত্র গেটের কাছ থেকে যদি বাড়ির দিকে যাওয়া যায় তাহলে দারোয়ান কিছু একটা দেখে থাকতে পারে, তাছাড়া তো অন্য আর কারোরই জানার সম্ভাবনা নেই।
সে রাত্রে আর তেমন কিছুই হলো না। পরদিন সকালে আমি আর চৌধুরী মশাই গেলাম থানায়। ঘোড়ার গাড়ির ব্যবস্থাই এদিকে ছিল না, তাই গরুর গাড়ির ব্যবস্থাই করা হলো। সেই গরুর গাড়িতে করেই আমরা দুজন মিলে গিয়ে পৌঁছলাম থানায়। এখান থেকে থানায় যেতে গরুর গাড়িতে প্রায় 30 মিনিটের ওপরে লাগলো, কিংবা তার থেকে একটু বেশিই বলা যেতে পারে। যাওয়ার আগে চক্রবর্তীকে আড়ালে ডেকে বলে গেলাম, আমরা যে সময় থাকবো না সেই সময়টা তুমি সবার উপরে নজর রাখবে। এই সময় বাড়িতে কিন্তু 3 ভাইয়ের কেউই নেই। তার মানে নজর রাখার জন্য রইল মাধব, সতীনাথ আর এই বাড়ির 2 জন বউ, বাড়ির কাজের এবং রান্নার লোকটি এবং পাহারাদার। চক্রবর্তী হয়তো আমার সব কথাই বুঝল। আমি আর চৌধুরী মশাই বেরিয়ে গেলাম। পথে চলতে চলতে চৌধুরী মশাই বললেন, কিছু বুঝতে পারছো কি? থানায় গিয়ে পুলিশের কাছে পোস্টমর্টম রিপোর্ট এবং বাকি সমস্ত কিছু জানা যাবে। তবে তোমার কি মনে হচ্ছে এ বিষয়ে, মানে সেটাই তো আমার শোনা হলো না। আগেই বলেছি, বাড়ির মহিলাদের সঙ্গে আপনাকেই কথা বলতে হবে। আপনি ওদের সঙ্গে সময় নিয়ে কথা বলে কথা বার করুন। যদি রাতের বেলা বড় এবং মেজ ছেলে বাইরে বের হয়, তাহলে তাদের স্ত্রীরা নিশ্চয়ই জানতে পারবে। সে ব্যাপারে আপনি খবর বার করতে পারবেন। তবে ছোট ছেলেটির এইসব ব্যাপারে থাকতে পারে বলে তো মনে হলো না। সেই ভীষণ ভয় পেয়ে রয়েছে। সজল ওই রকমই, কিন্তু আজ সকালে সজল আলাদা করে আমায় একটা কথা বলেছে। ও বলেছে যে রাতে জমিদার মশাই মারা যায়, সে রাতে সজল কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়েছিল। এই কথায় অবাক হয়ে আমি তাকালাম চৌধুরী মশাইয়ের দিকে। চৌধুরী মশাই চিন্তিতভাবে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন। গরুগুলো খুটখুট শব্দ করতে করতে হেঁটে চলেছে। রাতের বেলা সেদিন সে গভীর ঘুমে ঘুমিয়ে পড়লেও অনেক রাতে তার ঘুম ভেঙে যায়। মনে আছে অনাথ বলেছিল সেদিন বিকেলে বৃষ্টি হয়েছিল, তাই ঠান্ডা ঠান্ডা ছিল, তাই সে জানলা বন্ধ করার জন্য উঠেছিল। কিন্তু সজল আমায় জানিয়েছে সেদিন বৃষ্টি হলেও রাতের বেলা গুমোট হয়েছিল, তাই রাতের বেলা তার একটু গরম লাগায় সে উঠে জানলা খুলেছিল। তারপর দরজা খুলে বারান্দার কাছে যেতে যাবে, এমন সময় একটা দরজা বন্ধ করার শব্দ সে শুনতে পেয়েছিল। তারপরেই সে দরজা খুলে বাইরের দিকে বেরিয়ে এসেছিল। দরজা বন্ধ করার শব্দ? কিন্তু দরজা বন্ধ করার শব্দ তো আশেপাশের কোনো দরজা বন্ধ হলে হতে পারে। তাছাড়া রাতের বেলা চারপাশটা এমনিতেই ফাঁকা থাকে, তখন দরজা বন্ধ করার শব্দ দূর থেকেও শোনা যায়। সেটা জমিদার মশাইয়ের ঘরের দরজাও হতে পারে। সেটাই তো বুঝতে পারছি না আসলে কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে, কেনই বা বলছে। এই বিষয়টা বোঝা খুব শক্ত ব্যাপার, বুঝলে? বেশি দেরি করলে হবে না। আজ আমাদের এখানে 2য় দিন। আপনি আজ ফিরে গিয়ে সেই বাড়ির লোকেদের সাথে কথা বলুন। আমি চক্রবর্তীকে সবার উপরে নজর রাখতে বলে এসেছি। কাল সকালে চক্রবর্তীকে কাজে লাগিয়ে দেব, এবং কালকে আমি এই বিষয়ে রঞ্জন এবং নায়েব মশাইয়ের সঙ্গে একবার কথা বলবো। তারপরে আশা করছি কিছু একটা বেরিয়ে আসবে। মাথার মধ্যে অনেক কিছুই চলছিল, কিন্তু সেটা আর চৌধুরী মশাইকে বললাম না। থানায় গিয়ে পৌঁছতেই থানায় যে অফিসার রয়েছে সে প্রথম আমাদের সঙ্গে কথা বলতে চাইল না। পরে তাকে গুছিয়ে বললাম যে আমি প্রিয়নাথ মুখোপাধ্যায় এবং উনি হলেন চৌধুরী মশাই, লালবাজারের বড় অফিসার। এবং তারপর সে বেশ খাতির করেই আমাদের বসালো। কথায় কথায় জানতে পারলাম যে তার নাম ভবতারণ ঘোষ। একথাও কথা বলবার পর তিনি বললেন, আপনারা যে এত দূরে আসবেন এটা তো আমি ভাবতেই পারিনি। তবে পুলিশের দিক থেকে আমরা কিন্তু কোনো কমতি রাখিনি। পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, তাছাড়া সমস্ত কিছু আমরা খুঁজে দেখেছি। প্রথমত এমন কিছুই পাওয়া যায়নি যা থেকে খুনিকে প্রমাণ করা যায়। পোস্টমর্টম রিপোর্ট এই যে আমাদের কাছেই আছে, আপনি দেখুন না। পোস্টমর্টম রিপোর্ট হাতে নিয়ে দেখলাম যে জমিদার মশাইয়ের মৃত্যুর কারণ গলায় ফাঁস। তাছাড়া শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই, আর এমন কিছু নেই যেটা অস্বাভাবিক। তার শরীর একটু দুর্বল ছিল, কিন্তু শরীরে তেমন কোনো রোগের সন্ধান পাওয়া যায়নি। চৌধুরী মশাই বললেন, সবই তো বুঝতে পারলাম ঘোষবাবু, কিন্তু ব্যাপারটা যে কি হচ্ছে, এই বাড়ির লোকের ব্যাপারে আপনি খোঁজ খবর নিয়েছিলেন, মানে পুলিশের ঠিক কাকে সন্দেহ হচ্ছে? পুলিশের মনে হয়েছে কাজটা বাইরের কারো। প্রথম যে মৃতদেহটা দেখেছে সে ঘরে ঢুকে দেখতে পেয়েছে যে ঘরের জানালাটা ছিল খোলা।
জানালা খোলা মানে কোন দিকের জানালা? ওই বাড়িতে তো যতদূর সম্ভব ওই ঘরের পেছনের দিকে একটা জানালা আছে, কিন্তু সেই জানালা তো বিছানা থেকে অনেকটাই দূরে। এর মাঝে যে আমি আর চক্রবর্তী একবার মাধবের সাহায্যে যে ঘরে জমিদার মশাই থাকতেন সেই ঘরের দরজা খুলে যে ঘরটা দেখে ফেলেছি, এই ব্যাপারে চৌধুরী মশাই কিছুই জানেন না। ভবতারণবাবু বললেন, জানালার দিকের একটা পাল্লা খোলা ছিল, অথচ জমিদার মশাইয়ের কাছের কাজের লোক মাধব বারবার বলেছে যে সে রাতের বেলা জানলা বন্ধ করে দিয়ে তারপর এই ঘর থেকে গিয়েছিল। সকালে জানলা খোলা, তার মানে ভেতর থেকে কেউ জানলা খুলেছে। জানলার উপরে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? হ্যাঁ, মানে সেটা তো আমি বুঝতে পারছি না। কারণ মৃতদেহটা ছিল বিছানার নিচে। মৃতদেহটা এমনভাবে পড়েছিল যেন জানালার দিক থেকে কেউ তার গলায় কোনো একটা ফাঁস বসিয়েছে, আর সেই কারণেই সে মেঝেতে পড়েছিল। এই তথ্যটা আমার কাছে নতুন। তবে মাধব বলেছিল মৃতদেহ বিছানায় ছিল না, নিচে পড়েছিল। তবে জানালার দিক থেকে যে কোনো ফাঁস লাগানো হয়েছিল এমন কথা কিন্তু আমার মনে হয়নি। ভবতারণ ঘোষের কাছ থেকে আরও একটা কথা জানা গেল। জমিদার মশাইয়ের 3 ছেলেদের মধ্যে সদ্ভাব খুব একটা ছিল না। জমি জমা সম্পত্তি এই সমস্ত নিয়েই তাদের মধ্যে ঝামেলা লেগে থাকত। জমিদার মশাইয়ের মৃত্যুর পর শুনেছি তারা সবাই এক হয়ে গিয়েছে। তাছাড়া নায়েব মশাই বয়স্ক মানুষ, তাকে সন্দেহ করার তেমন কিছুই খুঁজে পাওয়া যায় না। আর বাকি রইল কাজের লোক দুজন। কাজের লোকের মধ্যে মাধব বোধহয় পুরনো, সতীনাথ নতুন। ভবতারণবাবু কি যেন ভাবলেন, তারপর বললেন, আপনারা কি ভাবছেন বলুন তো? ওই বাড়িতে কি এমন কেউ আছে যে কাজটা করেছে? কিন্তু পুলিশের মানে আমাদের মনে হচ্ছে যে এই কাজটা বাইরে থেকে কেউ করেছে। বাড়ির বাইরে থেকে ঢোকার অনেক রাস্তা আছে, পেছনের দিকের পাঁচিল, তাছাড়া চারপাশে এমন জঙ্গল, বুঝতেই পারছেন। তাছাড়া পাহারাদারটা তো আবার রাতের বেলা তার ঘরে ঢুকে ঘুমোয়। ভবতারণবাবু যে মিথ্যে কথা বলছে না সেটা আমি বেশ বুঝতে পারলাম, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে অপরাধী ওই বাড়িতেই রয়েছে। ওই বাড়িতেই কেউ একজন অপরাধ করেছে। ওই বাড়ির 3 ছেলের ওপর সন্দেহটা আমার প্রথম থেকেই প্রবল ছিল। এইবার মাধব এবং সতীনাথ দুজনকেও কেমন যেন সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারলাম না। দারোয়ান যদি বাড়ির দিকে এসে থাকতে পারে তাহলে কিন্তু সেও সন্দেহের বাইরে নয়, কিন্তু সমস্যা হলো দরজা তো ভেতর থেকে বন্ধ থাকবে। সেই দরজা খুলে তো আর দারোয়ানের পক্ষে ঢোকা সম্ভব নয়, তাই তাকে আপাতত বাইরেই রাখলাম। আর রইল নায়েব মশাই, ভবতারণ ঘোষের সঙ্গে মৃতদেহ এবং আরও কয়েকটা ব্যাপারে কথাবার্তা বলে ঘণ্টাখানেকের মধ্যে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। চক্রবর্তী বলল, দারোগাবাবু, আপনি যেমন বলেছিলেন তেমন করে সবার ওপর নজর রেখেছিলাম। তবে আপনার চলে যাওয়ার পর একটু পরেই একটা বয়স্ক মতো লোক এসেছিল, আপনাদের খোঁজ করছিল। বলল সে নাকি এখানকার নায়েব মশাই। আপনারা এলে তার সঙ্গে একবার দেখা করতে বলেছে। নায়েব মশাইয়ের সঙ্গে আমারও দেখা করার দরকার ছিল, তবে আজ থাক। একটু পরেই আমার ঘরে চলে আসবে চৌধুরী মশাই। তখন কথা পুরোপুরি হলো না। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একসঙ্গে আবার বসলাম। চৌধুরী মশাই প্রথম বললেন, পুলিশের কথা অনুযায়ী গলায় ফাঁস লাগিয়ে কাজটা করা হয়েছে, কিন্তু গলায় ফাঁস লাগানোর কাপড় কিন্তু আশেপাশে পাওয়া যায় না। অর্থাৎ অপরাধী কাপড়টাও সঙ্গে করে নিয়ে গেছে। জানলা খোলা থাকলে জানলা দিয়ে যে কাজটা করা হয়েছে তা ভাবার মতন কোনো সম্ভাবনা নেই, কারণ বাড়ির পেছনের দিকের ওই অংশ থেকে ওপরে উঠে আসা কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু ঘরের ভেতরে কেউ যদি ঢোকে তাকে তো ঢুকতে হবে দরজা দিয়ে, আর দরজা সকালে খোলা ছিল। তার মানে দরজা দিয়ে যে ভেতরে ঢুকেছে সে বাইরেও বেরিয়ে এসেছে, কিন্তু দরজাটা তো আর ভেতর থেকে বন্ধ করা হয়নি। সেই কারণেই দরজাটা ভেজিয়ে রাখা ছিল। দরজা যদি কেউ বাইরে থেকে বন্ধ করত তাহলে মাধবের নজরে প্রথমেই চলে যেত। তার মানে মাধব সেদিন সকালে হয়তো একটু দেরি করেই। কিন্তু কেন? প্রতিদিন সকালে যে প্রথমে উঠেই জমিদার মশাইকে ডাকে, সে সেদিন হঠাৎ দেরি করতে গেল কেন? আরেকটা ব্যাপারে কিন্তু আমাদের বেশ ভালোভাবে জানা দরকার। বাইরের কেউ এ বাড়িতে আসেনি তো? যা হয়েছে এই বাড়ির ভেতরে কারোর মাধ্যমে হয়েছে তো? জমিদার মশাই 3 ছেলেকে না হয় বাদই দিলাম, তাহলে পড়ে রইল নায়েব মশাই আর মাধব ছাড়া সতীনাথও রয়েছে বাড়িতে।
আজকের দিন বাদ দিয়ে কাল কাজটা করা যাবে, কি বলো? তাহলে আমাদের কাজ হবে সবার উপরে নজর রাখা। তাছাড়া আজকে এক সময় ওই ঘরের ভেতরটা আমি দেখতে চাই। আমার সঙ্গে কেউ থাকবে না। ব্যাপারটা রাতের দিকে হলে সব থেকে ভালো হয়। তারপর কালকে গোটা দিনটা আমরা বিভিন্ন জনকে সমস্ত কিছু জিজ্ঞাসা করব। এই বাড়িতে মোট 9 জন আছে। 3 জনের সঙ্গে কথা বলবেন আপনি, 3 জনের সঙ্গে বলবে চক্রবর্তী, আর বাকি 3 জনের সঙ্গে কথা বলার কাজ আমার। তবে একজন বাকি থাকছে, নায়েব মশাই। নায়েব মশাইয়ের সঙ্গে আজ রাতেই আমি কথা বলে নিচ্ছি। প্রায় 2 দিন কেটে গেল প্রিয়নাথ, 7 দিনের ছুটি পূর্ণ হয়নি। এই নিয়ে 6 দিন, কোনো রকমে 7 দিন সেটা টানা যাবে, কিন্তু তারপরে তো আর থাকা যাবে না। তার মধ্যেই আমাদের যা করার করতে হবে। তাতে হয়ে যাবে তো? আমাদের প্রয়োজন খুনের মোটিভ। খুনের মোটিভ খুঁজে বার করতে পারলে বাকি সমস্ত কিছুই হয়ে যাবে, চিন্তা করবেন না। আচ্ছা দারোগাবাবু, ওই পুলিশ কি বলল? পুলিশ কি কাউকে সন্দেহ করছে না? একটা খুন হয়ে গেল এমনভাবে, পুলিশের কি কারোর ওপরেও সন্দেহ হলো না? এটা অন্য কোনো বাড়িতে হলে হয়তো পুলিশ কাউকে না কাউকে গ্রেপ্তার করত, কিন্তু এই জমিদার বাড়ির আশেপাশে নাম রয়েছে। তাছাড়া জমিদারের 3 ছেলের ব্যবসাপত্র, জমিদারি, জমিজমা নেহাত কম নয়। তাই হঠাৎ করে পুলিশ যে কোনো একজনকে বিনা সন্দেহে কিংবা প্রমাণ ছাড়াই তুলে নিয়ে যেতে পারছে না। পুলিশ সুযোগ খুঁজছে কোনো একটা সূত্রের। সেটা খুঁজে পেলেই তারপরেই সে তার কাজ শুরু করবে। তবে বুঝতেই পারছো, পুলিশকে বিভিন্ন কাজের মধ্যে থাকতে হয়, তাই এই একটা ব্যাপার নিয়ে পড়ে থাকাটা তার পক্ষে সম্ভব না। দিন কয়েক পরে সে হয়তো আবার এখানে জিজ্ঞাসা করার জন্য লোক পাঠাবে। কিন্তু আপনি কাকে সন্দেহ করছেন? চৌধুরী মশাই তো বোধহয় কিছুই বুঝতে পারছে না। চৌধুরী মশাই একটু আগেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন কোথাও যেন। আমি বললাম, চৌধুরী মশাইয়ের অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। তুমি ভুলে যাচ্ছ, এটা চৌধুরী মশাইয়ের আত্মীয় বাড়ি। জমিদার মশাই এমনকি 3 ছেলে সবাই চৌধুরী মশাইয়ের দূর সম্পর্কের হলেও আত্মীয়ের মধ্যেই পড়ছে। তাই তিনি কাউকে সন্দেহ কিংবা সন্দেহ মুক্ত কোনোভাবেই ভেবে উঠতে পারছেন না। এই কারণেই তো তিনি আমাকে এখানে আসতে বলেছেন, না হলে তো তিনি একা এসেই সমস্ত কিছু দেখতে পারতেন। ওহো, আচ্ছা আচ্ছা, আমিও তাই ভাবছি। এমন একটা ব্যাপার চৌধুরী মশাই নিজেও সমাধান করতে পারতেন বলে মনে হয় না। আপনিও তো এখনো তেমন কিছু খুঁজে পাননি। কিছু তো একটা আছে চক্রবর্তী, এমন কিছু একটা আছে যেটা আমরা এত সহজে দেখতে পাচ্ছি না। প্রথমে খুনটা হলো কি করে, তারপরে অপরাধী ঘরে ঢুকলো কোথা থেকে এবং কখন ঢুকলো, এরপর যেটা থাকবে সেটা হলো যারা মিথ্যে কথা বলছে তারা কেন মিথ্যে কথা বলছে। তুমি তো সারাদিন বাড়িতেই ছিলে, সকলের উপরে নজর রেখেছিলে। এমন কিছু দেখতে পেয়েছিলে যেটা অস্বাভাবিক ছিল? না, তবে তবে মাধবকে একবার দোতলার কাছে আসতে দেখেছিলাম। ওই যেই ঘরে জমিদার মশাইয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেই ঘরের দরজায় কি যেন করছিল। আমি তখন নিচে গিয়েছিলাম, দারোয়ানের সঙ্গে কথা বলছিলাম। সেখান থেকে চলে আসছি, এমন সময় ওখান থেকে দেখতে পেলাম যে দরজার সামনে থেকে মাধব চলে যাচ্ছে। মনে হলো দরজার কাছে ঢুকে সে কি যেন করছে। কথাটা মনে হতেই বিদ্যুৎ চমকের মতো একটা কথা আমার মাথায় খেলে গেল। দারোয়ান তো রাতের বেলায় ঘুমোয় না, কিছুক্ষণ ঘুমোয়, তারপর আবার কিছুক্ষণ জেগে থাকে। হতেই পারে সে রাতের বেলা জেগেছিল, আর তাই তখন সন্ধ্যা পেরিয়ে রাত হতে শুরু করেছে। তবু আমি অপেক্ষা করলাম, চক্রবর্তীকে সঙ্গে নিয়ে একবার নিচে নেমে এলাম। দারোয়ান তার লম্বা কাঠের টুলের ওপর বসেছিল। আমাদের দেখতে পেয়ে দাঁড়ালো, তার মুখে একটা হাসি লেগেই রয়েছে। কি ব্যাপার বাবু, এই সময় আপনারা আমার কাছে এলেন? আমি তো যা বলার বলেই দিয়েছি। দেখো দারোয়ান, আমরা পুলিশের লোক, এই কথাটা কিন্তু এই বাড়ির কেউই জানে না। শুধু জানে তোমাদের জমিদার মশাই। এখন জমিদার মশাইয়ের বড় ছেলেও জানে। জমিদার মশাইয়ের মৃত্যুর রহস্যে তদন্ত করতেই আমরা এসেছি। তবে তোমার আমাদেরকে একটু সাহায্য করতে হবে। যেদিন সকালে জমিদার মশাইয়ের মৃতদেহ পাওয়া যায় তার আগের দিন রাতে তুমি কিছু দেখেছিলে? সেদিন রাত্রে তেমন কিছু না, তবে হ্যাঁ, সেদিন রাত্রে বেশ গরম ছিল।
তাই আমি ঘরে শুয়ে ঘুমোতে পারছিলাম না। বাগানে হাঁটাহাঁটি করছি। লম্বা রাস্তা দিয়ে একবার সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম, আর আবার পেছনের দিকে আসছিলাম। সেইভাবে হাঁটাহাঁটি করছিলাম। বাড়ির দিকে একবার তাকিয়েও দেখেছিলাম, যেন মনে হলো বাঁ দিকের ওই দিক থেকে কে যেন ডান দিকে গেল। একবারই মনে হলো। তারপরে ভাবলাম রাতের বেলা কেউ হয়তো কোনো কারণে বেরিয়েছে, তাই আর কিছু ভাবলাম না। তারপরে আবার হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াচ্ছি। কিছুক্ষণ পরে কাউকে যেন ভাবে হেঁটে যেতে দেখলাম। এবার কিন্তু আমি বেশ অবাক হলাম। এগিয়ে গেলাম, কিন্তু তারপর আর কিছুই দেখতে পেলাম না। এসব কথা তুমি পুলিশকে বলেছ? পুলিশ আমার কাছে জানতে চেয়েছিল যে আমি রাতে কিছু দেখেছি কিনা। আমি বলেছিলাম যে সে রাত্রে আমি তেমন কিছুই দেখিনি, কারণ ওই যে দুজনকে আমি হাঁটতে দেখেছিলাম, সেটা কি ঠিক নাকি আমার মনের ভুল সেটা আমি এখনো জানি না। পুলিশকে এসব বলে পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়তে পারি, তাই পুলিশকে আর ওসব কথা বলিনি। রামহরি, তুমি আমাদের সাহায্য করতে পারো। তোমায় একটা বিশেষ কাজ করতে হবে। যদি কাজটা করতে পারো তাহলে আমাদের অনেকটা সাহায্য হবে, এবং তোমার জমিদার মশাইকে কে খুন করেছে সেই রহস্যটা বাইরে বেরিয়ে আসবে। আমাদের বেশি দিন তাহলে এখানে থাকতে হবে না। আমাদের হাতে 6 দিনের বেশি সময় নেই, বুঝলে? রামহরি ব্যাপারটা খানিকটা বুঝল, আবার খানিকটা বুঝতেও পারল না। তবে মাথা নাড়িয়ে বলল, আপনি যা বলবেন তাই করব। বাবু, আপনারা বাবুর লোক, বাবুর এমন অবস্থা হয়ে গেল, আর তার জন্য আপনারা কাজ করছেন। আপনাদের সাহায্য করব না, তা হয়? দারোগা বাবু তোমায় যেভাবে বলল সেভাবেই সমস্ত কাজ করবে, ঠিক আছে? এদিক ওদিক করতে চেও না, তাতে সমস্যা হবে। এরপর রামহরির সঙ্গে আমি আর চক্রবর্তী বেশ কিছুক্ষণ বসে বসে কিছু ব্যাপার নিয়ে কথা বললাম। ভালো করে রামহরিকে সমস্ত কাজকর্মটা বুঝিয়ে দিয়ে আমরা সেই আধো অন্ধকারের মধ্যেই হাঁটতে হাঁটতেই এসে পৌঁছলাম একতলা সিঁড়ির কাছে। সেই একতলা সিঁড়ির কাছে একদম শেষের দিকে একজন দাঁড়িয়ে ছিল। ভালো করে দেখতেই বোঝা গেল যে লোকটাকে আগেও দেখেছি। আমাদের দেখতে পেয়ে একবার গলা কাকারি দিয়ে এগিয়ে আসলো। আমি বুঝতে পারলাম যে ইনি হলেন নায়েব মশাই। মোটা গোঁফদাড়ি, বেশ কাঁচা পাকা চুল, বয়স হয় শরীরটা সামান্য সামনের দিকে ঝুঁকে এসেছিল। তিনি বোধহয় পান খাচ্ছিলেন। পানের পিক ফেলে তিনি বললেন, আপনারাই বোধহয় কলকাতা থেকে এসেছেন। শুনেছিলাম আমায় নাকি খুঁজছিলেন, আমার সঙ্গে কথাবার্তা বলার ছিল নাকি। দেখুন, যদি মনে হয় জমিদার মশাই মারা যাওয়ার ব্যাপারে আমি কিছু আপনাদের সাহায্য করতে পারবো, তাহলে কিন্তু পারবো না। কারণ আমি এ বাড়িতে থাকলেও জমিদার মশাইয়ের ব্যাপারে খুব বেশি কিছু এই মুহূর্তে বলতে পারবো না। কারণ জমিদার মশাইয়ের মৃত্যুর ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করব না, তবে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। এই জমিদার মশাইয়ের যে সম্পত্তির পরিমাণ ছিল তার সমস্ত কিছুই কি জমিদার মশাই ভাগ করে গিয়েছিলেন তার এই 3 ছেলের মধ্যে? লিখিত একটা দলিল ছিল আমার কাছে। জমিদার মশাইয়ের মৃত্যুর পর জমিদার মশাই বড় ছেলেকেই আমি তা দিয়েছিলাম। সেই সমস্ত ব্যাপার দেখেছি। তার মানে সম্পত্তির ব্যাপারটা আপনি জমিদার মশাইয়ের ছেলেদের মধ্যে ভাগবটোরা করে দিয়েছেন, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, তাই তো? এই সময় চক্রবর্তীকে আমি ওপরে যেতে বললাম। তারপর নায়েব মশাইয়ের সঙ্গে ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করার সঙ্গে সঙ্গে তার ভাবটা কেমন যেন বদলে গেল। তার 2 চোখে তখন ভয় দেখা গেল। তিনি সামান্য কাঁপা কাঁপা গলায় বললেন, জমিদার মশাইকে বাড়ির কেউ খুন করেছে। আমি আমি ঠিক বলছি, এ বাড়ির কেউই করেছে। তাছাড়া এই কাজটা কেউ করতে পারে না, কারণ বাইরে থেকে কেউ আসতে পারে না। তাছাড়া আপনি বলুন, রাতের বেলা ঘরে ঢুকে বাইরের কেউ খুনটা করবে কি করে? অন্য কেউ হলে জমিদার মশাই দরজা খুলবেন কেন? আপনি কি কাউকে ভয় পাচ্ছেন? শত্রুকে তা তো বুঝতে পারছি না। জমিদার মশাই সম্পত্তি ভাগ করে দেওয়ার সময় সম্পত্তির খানিকটা অংশ আমাকেও দিয়েছিলেন। কারণ আমি ছোট থেকে বাড়িতে আছি। জমিদার মশাই প্রথম দিকে খুব একটা ভালো ছিল না, অত্যাচারী আর বদ মেজাজি। তার হাতে অনেকে প্রাণ গেছে। অকারণে তিনি অনেকের অনেক ক্ষতি করেছেন।
কিন্তু শেষের দিকে রোগে ভুগে কিংবা অন্য কারণে হোক, তার মধ্যে অনেক পরিবর্তন এসেছিল। তিনি তার সম্পত্তিতে মাধবকে বেশ খানিকটা অংশ দিয়েছেন, অন্তত খানিকটা থাকার জায়গা আর একটা জমি যাতে সে চাষ করতে পারে। আমার ভাগেও তেমনই রয়েছে। তাছাড়া সমস্ত কিছুই জমিদার মশাই 3 ছেলেকে দিয়েছেন। তবে তারা মনে করে আমি আর মাধব মিলে জমিদারকে ঠকিয়ে তার কাছ থেকে এই সমস্ত লিখে নিয়েছি। আপনার এই যে লেখা রয়েছে, এটা কি কোনো উইল নাকি অন্য কিছু? জমিদার মশাই জানতেন তার মৃত্যুর পরে তার কথা কেউ বিশ্বাস করবে না। শহরের একজন উকিলের সাহায্যে তিনি এই উইল করেছিলেন। শহরে জমিদার মশাইয়ের আগে 2 বার গিয়েছেন, তখন সেই উকিলের সাথে পরিচয় হয়েছিল। তাকে বাড়িতে ডাকিয়ে তিনি উইল করেন এবং সেই উইলের একটা অংশ আমি জমিদার মশাইয়ের বড় ছেলে অনাথ রঞ্জনকে দিয়েছি। আরেকটা আছে শহরের সেই উকিলের কাছে। তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। সমস্ত ব্যাপারটা যখন উইল করা আছে এবং উইলের একটা অংশ শহরের কারোর কাছে আছে, তখন দেখতে দেখতে সেদিনটা কেটে গেল। সেদিন আর চৌধুরী মশাইয়ের সঙ্গে কথা হলো না। পরদিন সকালে চায়ের কাপাতে সতীনাথ এসে উপস্থিত। বলল মাধবের শরীরটা নাকি একটু খারাপ হয়েছে, তাই বিছানা ছেড়ে ওঠেনি। আমিও একটু অবাক হলাম। চৌধুরী মশাই অবাক হয়েছিলেন। চৌধুরী মশাই চা খেতে খেতে বললেন, মাধব এই বাড়ির অনেক পুরনো লোক, তাছাড়া সে বয়স্ক। কাজের ক্ষেত্রে কখনো তো সে এমন করে না। ব্যাপারটা কি হলো কিছু তো বুঝতে পারছি না। কাল রাতের বেলা তো দেখা হলো, তখন তো ভালোই ছিলে, কিন্তু হঠাৎ এখন কি হয়েছে? সতীনাথ, তুমি কিছু বলতে পারো? সকালে বলল গা হাত পা নাকি প্রচণ্ড ব্যথা। ঘুম থেকে আমাকে তাড়াতাড়ি ডেকে দিল। বাড়িতে অতিথি আছে, চা করতে বলল এবং সকলের জল খাবারের জন্য এক কাজের রান্নার লোককেও সাহায্য করতে বলল। তাছাড়া বড় মা মেজো মা সবাই তো রান্নাঘরেই রয়েছে, তাই আমি চা নিয়ে এলাম। আপনারা একবার চলুন তো, দেখবেন। আমার ঠিক ভালো লাগছে না ব্যাপারটা। সকালেই তো বাবুরা বেরিয়ে গেছে। সতীনাথের গলাটা কেমন যেন মনে হলো। আমরা আর দেরি করলাম না, তাড়াতাড়ি 3 জনে বেরিয়ে গেলাম মাধবের ঘরে। দেখি মাধব শুয়ে রয়েছে বিছানায়, তার গায়ে অর্ধেকটা চাদরে ঢাকা। সে ঘুমোচ্ছে বলে মনে হলো। অবস্থা সুবিধের নয়। তখনই সতীনাথকে ডেকে বললাম যে গরুর গাড়ির ব্যবস্থা করতে। এক্ষুনি ডাক্তারখানায় না নিয়ে গেলে সমস্যা হতে পারে। সতীনাথ আর দারোয়ান গেল গরুর গাড়ির ব্যবস্থা করতে। ততক্ষণে রান্নাঘরে সবার কাছেই খবরটা ভালোভাবে চলে গেছে। চক্রবর্তীকে রান্নার ঘরের দিকে থাকতে বললাম, কারণ বলা তো যায় না যে বিপদ কোথা থেকে আসে। আমি আর চৌধুরী মশাই রইলাম মাধবের কাছে। চৌধুরী মশাই মাধবের কপালটা ভালো করে দেখে পরীক্ষা করে বলল, না, জ্বর কমছে, বাড়ছে, শরীরে সার নেই। কি কি যেন বিড় করে বলছে। কেউ কোনোভাবে কোনো ওষুধ প্রয়োগ করেনি তো? হঠাৎ করে মাধবের তো এমন হওয়ার কথা না। কাল রাতেও তো দেখলাম পুরোপুরি ভালোই ছিল। তার মানে তুমি কি সন্দেহ করছো কেউ কিছু একটা করেছে? এমনটা হওয়া অস্বাভাবিক কিছুই নয়, বলা তো যায় না। এখানে আসার পর থেকে সবাইকে যেহেতু সন্দেহ হচ্ছে, এখন মাধবের দিকটাও দেখাটা দরকার। গরুর গাড়ি এলে তাকে সবার আগে ডাক্তার দেখানো হোক। কাছাকাছি কোথাও কোনো ডাক্তার কবিরাজ কোথায় আছে আপনি জানেন? আমি সেখানেই রইলাম। চৌধুরী মশাই রান্নার ঘরের দিকে গেলেন। এবাড়ির মহিলাদের কাছ থেকে আশেপাশে কোনো ডাক্তার কবিরাজের ব্যাপারে জানতে। সকালের দিকে জমিদার মশাইয়ের 3 ছেলেকে মাঝে মধ্যে হতে দেখেছি। মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। একটু পরেই গরুর গাড়ির ব্যবস্থা করা হলো। মাধবকে নিয়ে আমরা রওনা হলাম। চৌধুরী মশাই আর চক্রবর্তীকে বাড়িতেই থাকতে বললাম। আমি, সতীনাথ এবং তার সঙ্গে রইল বাড়ির দারোয়ান রামহরি। রামহরি বেশ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে যেন কিছু একটা ভাবছিল আর উসখুস করছিল বারবার। এইসব নিয়ে তাকে আর এখন ভাবালাম না। গ্রামের বাইরের দিকে একজন কবিরাজ থাকে, তার কাছেই নিয়ে যাওয়া হলো। কবিরাজ বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখে কি যেন জড়িবুটি দিল। তারপর বলল, খাবারের সঙ্গে এমন কিছু একটা খাওয়ানো হয়েছে যাতে শরীরের উষ্ণতা তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। এসব জিনিস সহজে পাওয়া যায় না,
তবে এইভাবে চলতে থাকলে দুপুরের মধ্যে জ্বর হয়ে মারা যেতে পারত। সময় মতো আমার কাছে নিয়ে এসেছিলেন, তাই হয়তো এই যাত্রায় বেঁচে গেল। মাধব তখন ঘুমোচ্ছে। তার শরীরের উষ্ণতা ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। মাধবের কাছেই সতীনাথ, আমি ও রামহরি রইলাম। আমি কবিরাজের সঙ্গে পাশের ঘরে বসলাম। কিন্তু এই ধরনের জিনিস তার শরীরে গেলে কি হয় বলুন তো কবিরাজ মশাই? অনেক রকমভাবেই যেতে পারে। খাবারের সঙ্গে বা বা অন্য কোনোভাবেও শরীরে প্রবেশ করে থাকতে পারে। কিন্তু সমস্যাটা সেটা নয়। এই ওষুধের জ্ঞান থাকাটা সহজ ব্যাপার নয়, বুঝলেন? সচরাচর কারোর জ্ঞান থাকে না। লোকজন এসবের কথা জানে না। এমনকি বছরখানেক আগে পর্যন্ত আমিও জানতাম না এটা। এটা এক ধরনের তীব্র বিষ। শরীরে গিয়ে এমনভাবেই কাজ করে যে... ঠিক তখনই পাশের ঘর থেকে সতীনাথ এসে বলল, বাবু বাবু, মাধব তার জ্ঞান ফিরেছে, মাধব তো আপনাদের ডাকছে। সঙ্গে সঙ্গে আমি পাশের ঘরে গেলাম। আমার সঙ্গে কবিরাজ। তার মুখটা কেমন যেন লালচে হয়ে রয়েছে, চোখের দৃষ্টি সামান্য ফাঁক। আমি তার বিছানার পাশে গিয়ে বসতেই মাধব বলল, আমার কি হয়েছে? হ্যাঁ, আমার কি হয়েছে বাবু? খাবারের সঙ্গে তুমি এমন কোনো ওষুধ খেয়েছিলে যার জন্য তোমার এমন অবস্থা? সঠিক সময়ে তোমার শরীরে ওষুধ প্রবেশ না করলে তুমি বেঁচে থাকতে পারতে না। কিন্তু কি এমন কিছু খেয়েছিলে তুমি? আমি কই, আমি তো তেমন আলাদা করে কিছু খাইনি কালকে রাতে। আপনারা তো যা খেলেন আমিও তাই খেয়েছি, যদিও সবার শেষে আমি আর সতীনাথ খেতে বসি। ঠিকই তো, কালকে রাতে রান্নার খাবার তো আমরাও খেয়েছি। আর তাহলে খাবারে যদি কিছু থাকতো তাহলে তো আমার আর মাধব তার একসঙ্গে কিছু হতো। জিনিসটা ছোট বড়ির মতো কাজ করে। আমরা যেমন জড়িবুটি দিয়ে ছোট বড়ি তৈরি করি, ঠিক তেমন। এমন একটা বড়ি খাবারের মধ্যে লুকিয়ে থাকলে বুঝতেই পারবে না যে খেয়ে নিয়েছে। কিন্তু আমায় কেউ এমন কিছু দিতে যাবেটা কেন? তুমি কিছু দেখেছিলে মাধব? এমন কিছু দেখেছিলে যেটা তোমার হয়তো মনে নেই কিন্তু তার মনে আছে? আচ্ছা, যেদিন জমিদার মারা যায় সেদিন তুমি অতটা দেরি করে সকালে উঠেছিলে কেন? বাকি দিন তো তুমি আরো আগে আগে উঠে যাও। আরে সেদিন তো আমার সকালে উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু রাতের বেলা এসে বললেন যে জমিদার মশাই সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন, বলেছেন সে কথা। তাই আমি যাতে সকালে তার ঘরে দেরি করেই যাই, তাই তো আমাকে সকালে তার ঘরে দেরি করে গেলাম। পরে আমায় বলেছিলেন যে রাতের বেলা জমিদার মশাই নাকি তাকে ডেকেছে। আপনি একটা ব্যবসার কাজে তাকে রাতের দিকে উপরে যেতে হয়েছিল, তখনই তার সঙ্গে জমিদার মশাইয়ের কথা হয়েছে। ও বাড়িতে রাতের বেলা সেদিন একতলায় কম করে দুজন বাইরে বেরিয়েছিল এবং নিচে থাকে নায়েব মশাই। আচ্ছা রামহরি, তুমি তো দেখেছিলে তাই না দুজনকে হেঁটে হেঁটে যেতে? রামহরি মাথা নাড়িয়ে সম্মতি জানানোর পর ওদেরকে সেখানে বসিয়ে রেখে আমি বাইরে বেরিয়ে এলাম। কেসটা একটা অদ্ভুত অপরাধী রয়েছে। রাতের বেলা জমিদার মশাইয়ের ঘরে গিয়ে তাকে খুন করে আবার বেরিয়ে চলে এসেছে। আর মাধবের ওপর তারা তো রাগেরই বা কারণ কি? বারবার মনে পড়ছিল যে জমিদার মশাই তার 3 ছেলের সঙ্গে সঙ্গে মাধব ও নায়েব মশাইয়ের জন্যও কিছু ব্যবস্থা করে রেখে গিয়েছিলেন। একসময়ের অত্যাচারী জমিদার মশাই যে এমন কাজ করতে পারে সেটা চিন্তা ভাবনারও বাইরে ছিল। হঠাৎ করে একটা খটকা আমার মাথায় ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে আমি ঘরের ভেতরে ঢুকলাম। মাধবের উদ্দেশ্যে বললাম, মাধব, জমিদার মশাইয়ের মৃতদেহটা যেখানে ছিল তার মুখটা কি জানালার দিকে ছিল? মাধব মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই অবাক হয়ে সতীনাথ, এমনকি দারোয়ানও আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। আমি একটা ব্যাপার বুঝতে পেরেছি, তাই সেখান থেকে কিছুক্ষণ কাটিয়ে কবিরাজের কাছ থেকে আরও কিছু ওষুধপত্র নিয়ে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। জমিদার বাড়িতে এসে শুনতে পেলাম যে আরও একটা ব্যাপার হয়েছে। নায়েব মশাইকে পাওয়া যাচ্ছে না। ততক্ষণে প্রায় দুপুর হয়ে গেছে। জমিদার মশাইয়ের 3 ছেলে মেয়ে বাড়িতে ফিরে এসেছে। মেজ ছেলে বিজয়রঞ্জনের সঙ্গে আমার একবার কথা হয়েছিল, তবে সেটা অতি সামান্য। সে আশেপাশে জমি জমা সংক্রান্ত কাজগুলোই দেখে থাকে, তাই সে বাড়িতে বেশিরভাগ সময় থাকে না। আজ তাকে পাওয়া গেল। বিজয়রঞ্জন বলল, আপনার যে পুলিশের লোক তা আমি বুঝতে পেরেছি,
কিন্তু এই কদিনে কোনো বুঝে উঠতে পারলেন না যে বাবার এত বড় ক্ষতি কে করলো? যদি বলি তোমার বাবার এত বড় ক্ষতি করার পেছনে হাত রয়েছে নায়েব মশাইয়ের, নায়েব মশাই সমস্ত কাজ করেছে এবং সে এমন কিছু করেছিল যাতে মাধব আর বাঁচতে না পারে, তাহলে কি বিশ্বাস করবে তোমরা? আমার কথায় সবাই অবাক হলো। এমনকি চৌধুরী মশাই তো বলেই ফেললেন, কিন্তু এমন একটা ব্যাপার কেন হচ্ছে, মানে হঠাৎ তোমার এটা মনে হলো কেন? চৌধুরী, একটা ব্যাপার আমরা সকলেই এড়িয়ে যাচ্ছি, সেটা হলো এই বাড়ির সম্পত্তি ওইটা কিন্তু জমিদার মশাই এবং নায়েব মশাই জানতেন কোথায় কার কাছে আছে। জমিদার মশাইয়ের মৃত্যুর পর এবার সে হুইল পেয়েছে তার 3 ছেলে। উল্টো তারা হয়তো স্পষ্টভাবে দেখেনি, কারণ এই সময় সে সমস্ত কিছু দেখার কথা নয়। নায়েব মশাইকে তারা বিশ্বাস করেন এবং নায়েব মশাইয়ের কথাতেই এই সমস্ত কিছুই রয়েছে। উইলে যতদূর মনে হয় সম্পত্তি 3 ভাইয়ের মধ্যে ভাগ হয়েছিল। তার রক্ষণাবেক্ষণের কাজ এবং 3 ভাইয়ের সম্পত্তির সমস্ত কিছুর দায়িত্ব ছিল নায়েব মশাইয়েরই ওপরে। নায়েব মশাইকে এবং মাধবকেও বেশ কিছু সম্পত্তিও দেওয়া হয়েছে। যদিও সবটুকুই আমার অনুমান, শহরে গিয়ে যে উকিল দলিল করেছে সেই উকিলের সাথে কথা বললেই সমস্যাটা জানা যাবে। তাই আমার মনে হয় জমিদার মশাইয়ের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান কিন্তু নায়েব মশাই। আমার কথায় সবাই অবাক হলো। আমি জমিদার মশাইয়ের 3 ছেলে অনাচরঞ্জন, বিজয়রঞ্জন এবং সজল রঞ্জন, চক্রবর্তী এবং চৌধুরী, এদিকে মাধব, সতীনাথ, সকলেই ব্যাপারটা নিয়ে বোধহয় ভাবতে লাগলো। আমি বললাম, এখন ভাবার সময় নেই, আমাদের নায়েব মশাইয়ের খোঁজ করতে হবে। মাধবের যে কিছু একটা হবে সেটা তিনি ভালো করেই বুঝতে পেরেছেন। তবে আশা করছি এখন তিনি ফিরবেন না, সন্ধ্যের দিকেই ফিরবেন। তার আগে আমাদের পরিকল্পনাটা করতে হবে। পরিকল্পনা মতো আমরা সকলেই তৈরি হয়ে নিলাম। সন্ধ্যের দিকে নায়েব মশাই বাড়িতে এসে ঢুকতেই বিজয় তার পথ আটকালো। আপনার সঙ্গে একটা কথা ছিল, কিন্তু উইলে লেখা আছে আমাদের 3 জনের যদি কিছু একটা হয়ে যায় তাহলে সমস্ত সম্পত্তি আপনার কাছে চলে যাবে। না মানে পাশের গ্রামের বাবার এক বন্ধুর সঙ্গে এই নিয়ে কথা হচ্ছিল, সেই জানালো। বিজয়রঞ্জন আবার বলল যে সতীনাথ দেখেছে যে সেই রাতের বেলা তার ঘরের দরজা খোলা ছিল। নায়েব মশাই বললেন, এসব কি কথা বলছো তুমি মেজবাবু? আরে আমি ওপরে যাব কেন? তাছাড়া আমার তো পায়ে ব্যথা রয়েছে না, তাতে আমি সিঁড়ির উপরে হাঁটা চলা ভালো করে করতে পারি না। বাবার গলায় হাতের ছাপ ছিল। সেই হাতের ছাপ থেকে পুলিশ ঠিক খুঁজে বার করতে পারবে যে কাজটা কে করেছে। পুলিশ কালই আসবে হাতের ছাপ নেওয়ার জন্য। তখন বাড়ির সকলের হাতের ছাপ নিয়ে মিলিয়ে দেখলেই বুঝতে পারবে। আপনার কোনো চিন্তা নেই মশাই, তবে আজ সকালের মতো আপনি কিন্তু নিরুদ্দেশ হয়ে যাবেন না। কি বলছো তুমি এসব মেজবাবু? হাড়ি বাসবে কেন পাওয়া যায়নি, তাই না? আর তাছাড়া তো কাপড়ের বড় সুতো মদ দিয়েই। কথাটা বলতেই বিজয়রঞ্জনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সঙ্গে সঙ্গে নায়েব মশাই কিছুটা বুঝতে পেরে পেছনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলেন। আর তখনই আমার মনে পড়ে গেল যে হাঁটাচলা করতে পারবেন না বলে তাকে একতলার একটা ঘর দেওয়া হয়েছিল। আমরা একতলার পাশেই ঘরগুলোতে ছিলাম। বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে রামহরিকে ইশারা করতেই রামহরি ছুটে গিয়ে তার পথ আটকে দাঁড়ালো। তারপর আমরা সকলে বেরিয়ে আসতে দেখে তিনি অবাক হয়ে তাকালেন। আমি বললাম, নায়েব মশাই, গলায় হাতের ছাপ সেটা না হয় স্বাভাবিক, কিন্তু কাপড়ের সুতো দিয়ে যে গলাটা পেঁচিয়ে দেওয়া হয়েছে এটা আপনি বুঝলেন কি করে? এটা তো পুলিশ কাউকে বলেনি। না মানে আমার আসলে মনে হলো যে এমন একটা ব্যাপার কিছু হতে পারে, তাই আর কি। না হলে আমি কি করে জানতে পারবো বলো? আপনার ঘর থেকে ওষুধ পাওয়া গেছে। সেই ওষুধগুলো আপনি নিশ্চয়ই নিজের হাতে তৈরি করতেন। তার মধ্যে কোনো একটা ওষুধ আপনি দিয়েছিলেন মাধবকে, আর তার জন্যই মাধবের অবস্থা শোচনীয় হয়েছিল। ঠিক সময় সেটা কমে গেছে। নিয়ে না যাওয়া হলে সে মারা যেত। কিন্তু মাধব এমন কি জানতো বলুন তো? এতক্ষণে সকলেই তাকে ঘিরে ফেলেছে। তিনি পালাবার আর কোনো সুযোগ পাচ্ছেন না দেখে অদ্ভুত একটা কাজ করলেন। তার সঙ্গে ছোট একটা ব্যাগ ছিল। সেই ব্যাগের ভেতর থেকে কি একটা বার করে সঙ্গে সঙ্গে মুখের ভেতর পুরে দিল। মুহূর্তের মধ্যে আমি বুঝতে পারলাম যে সেটাতে এমন কিছু আছে যাতে তার বিপদ হতে পারে। আমি বললাম, তাড়াতাড়ি 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 ধরুন ওকে। আমার কথায় সবাই মিলে নায়েব মশাইকে চেপে ধরল।
তারপর তাকে হাঁ করিয়ে ওষুধটা বার করার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার আগেই তিনি ওষুধটা গিলে ফেলেছেন। তার মুখটা কেমন যেন হয়ে আসছে, তবে তার মুখে হাসি আগের মতোই রয়েছে। সঙ্গে সঙ্গে গরুর গাড়ির ব্যবস্থা করা হলো। যে কবিরাজের কাছে মাধবকে নিয়ে যাওয়া হয়েছিল সেই কবিরাজের কাছেই নিয়ে যাওয়া হবে। সবাই এলো না, সবার আসার দরকার ছিল না। আমি, চক্রবর্তী, চৌধুরী মশাই এবং জমিদারের বড় ছেলে অনাথরঞ্জন। পথে যেতে যেতে অনাথরঞ্জন বলল যে আপনি তো আমাদের সাথে অনেক দিন ধরেই রয়েছেন, কিন্তু আমার বাবার সাথে এরকমটা কেন করলেন? চক্রবর্তী বলল, মোটিভ তো একটা আছেই, কিন্তু কিছু জানা যাবে না। নায়েব মশাইয়ের তখন খুব একটা জ্ঞান ছিল না। অতি কষ্টে সামান্য হাসতে হাসতে তিনি বললেন, এই পরিবার আমার শত্রু। জমিদার মশাই আর বাবা আমার গোটা পরিবার নষ্ট করেছে। আমাদের পরিবারের সম্পত্তি, ব্যবসা সমস্ত কিছু জোর করে কেড়ে নিয়েছে নিজের ক্ষমতায়। তাতেই আমার বাবা মারা গেছে। তারপরে আমি ঠিক করেছিলাম আমিও সময় সুযোগ বুঝেই পরিবারের সমস্ত সম্পত্তি নিজের নামে করব। তাই এত বছর ধরে অপেক্ষা করেছি সমস্ত কিছু জেনে সমস্ত কিছু নিজের হাতে নিয়ে আসতে। কোথায় কি করেছি না করেছি সে কথা আমি ছাড়া আর কেউ জানে না। আমি চাইলে যে কোনো মুহূর্তে সমস্ত কিছু নষ্ট করে দিতে পারি। তবে আমি চেয়েছি যেমন ভাবে জমিদার মশাইয়ের বাবা আমাদের সব কিছু কেড়ে নিয়েছিল, ঠিক এমন করে আমিও সব কিছু কেড়ে নেব। আর তাই এত বছর ধরে পরিকল্পনা করেছিলাম, কিন্তু জমিদারের শরীর অসুস্থ হওয়ার পরেই আমি প্রথম বড় পরিকল্পনাটা করি। এই মুহূর্তে আপনার কথা বলার প্রয়োজন নেই, আগে কবিরের কাছে আমরা যাই, তারপরে। কবিরা জমে বাঁচতে পারবে না। আমি যে ওষুধ তৈরি করেছি সেই ওষুধ কখনো বিফল হবে না, এতে কাজও হবে না। তাই আমার কথা আপনারা সবাই শুনুন। নিজের চোখে দেখেছিলাম জমিদার মশাইয়ের লোকেরা কিভাবে আমাদের বাড়িঘর ভেঙে সমস্ত কিছু নিয়ে গিয়েছিল। তার মাসখানেকের মধ্যেই বাবা মারা যায়। তখনও ঠিক করেছিলাম সব কিছু আমি একদিন ফিরিয়ে আনব। তাই জমিদার মশাইয়ের কাছের লোকেদের সঙ্গে মিশতে শুরু করলাম। একটু বড় হয়ে তারই চেনা একজনের কাছে নায়েবের কাজ করলাম। কোথায় তারপরে ফুলের কথাটা বারবার বলেছিলাম, ইচ্ছে করে সমস্ত কাজ নিজের কাছে নিয়ে সবসময় করতাম, যাতে সময় সমস্ত সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার হাতে থাকে। এমনভাবে উল্টে তৈরি করেছিলাম যাতে যদি কোনো সময় ওরা তিনজনে মারা যায় তাহলে সমস্ত সম্পত্তি যেন আমার হাতে আসে। প্রথমে জমিদার মশাইকে সরাতে হবে। তাই সেদিন রাতে একটা কাজের ছুতো দিয়ে জমিদার মশাইয়ের ঘরে গেলাম। তখন কেউ বাইরে নেই, তবে সবাই তখন ঘুমিয়ে পড়েনি। উপরতলা ঘরগুলোতে কথাবার্তা শব্দ শুনতে পাচ্ছিলাম। তখনই জমিদার মশাইয়ের ঘরে গিয়ে তাকে কাজের কথা বলতে লাগলো। জমিদার তখন ঘুমোতে যান। তারপর ওর জলীয় গ্লাসের মধ্যে একটা ওষুধের গুঁড়ো মিশিয়ে দিলাম। জমিদার মশাই মাঝে মাঝে জল খান সে কথা আমি জানি। তার জলীয় গ্লাসের মধ্যে ওষুধের গুঁড়ো মিশিয়ে দিতে কিছুক্ষণের মধ্যেই সেই জল জমিদার মশাই খেলেন এবং তাতেই তার একেবারে ঘুম ভালো করে তার কাছে চলে এলো। সেই সুযোগে আমি সঙ্গে নিয়ে যাওয়া কাপড় দিয়ে তার গলা পেঁচিয়ে। কিন্তু মাধবকে আপনার মারার কি প্রয়োজন? একমাত্র মাধবই সমস্যাটা বুঝতে পারত, কিন্তু মাধব সহজ সরল মানুষ, তাই সে কি সেই সন্দেহ করেনি? সেদিন রাতের বেলায় আমি তাকে বলেছিলাম উপরের ঘরে একটু দেরি করে যেতে, কারণ উপরের ঘরের দরজা খোলা। আমি দিনের আলোতে সেই ঘরে গিয়ে ভালো করে দেখতে চাইছিলাম কোথাও কোনো প্রমাণ আমি রেখে এসেছি কিনা, তারপর সেটা তুলে নেব। কারণ মাধব সবার প্রথমে সেদিন ঘুম থেকে উঠে তারপরে আমি উপরে চলে যাই। মাধব সামান্য ভোলা মন, তাই সে হয়তো আপনাদের এসব কথা কিছু বলেনি। সেদিন সকালে মাধবের সঙ্গে আমার দেখা হয়েছিল, তারপর আমি উপরে গিয়েছিলাম। কিন্তু রামহরি তো বলেছে সে দুজনকে দোতলার বাঁ দিক থেকে ডান দিকে যেতে দেখেছে। তাহলে তারা কে ছিল সজলবাবু? কিন্তু আমায় জানিয়েছে সে যখন ঘর থেকে বেরিয়েছিল তখন আপনার ঘরের দরজাটা খোলা ছিল। আমি ভেবেছিলাম
আসলে পায়ের শব্দ শুনে আমি ঘর থেকে বের হই, কিন্তু যখন ঘর থেকে বেরিয়ে যাই তখন কাউকে দেখতে পাই না। আমি সিঁড়ির কাছে গেছিলাম, তখনই হয়তো সজল আমার ঘরের দরজা খোলা রেখেছে। কিন্তু তাহলে আরেকজন? আরেকজন হলেন বিজয়রঞ্জন বাবু। তিনি দরজা খুলে প্রথমে বেরিয়েছিলেন। তিনি পেছনে একটা শব্দ শুনে বেরিয়েছিলেন। বেরিয়ে তিনি প্রথমে সিঁড়ির কাছে এবং তারপর তার বাবার ঘর পর্যন্ত গিয়েছিলেন। তবে ঘরের দরজাটা যে খোলা আছে সেটা তুমি খেয়াল করে দেখোনি। আমার এই কথা আলাদা করে তিনি একসময় বলেছেন। আসলে পরদিন সকালে জমিদারের মৃত্যুতে সবাই এমন ভয় পেয়েছিল যে কিছু খুলে বলতে পারেনি। তারা ভেবেছিল সেই সামান্যটুকুকে অন্য কিছু ভেবে ফেলবে অনেকে, আর পুলিশ তো অপরাধী ধরার জন্য মুখিয়েই ছিল। একটা সত্য পেলেই সে সেখানে লেগে পড়ত। তাই আমার মনে হয় কাজটা ওরা খারাপ করেনি। যত দ্রুত সম্ভব গরুর গাড়িটা চলছিল, কিন্তু কবিরাজ মশাইয়ের বাড়ির দিকে যাওয়ার পথেই তিনি মারা গেলেন। নায়েব মশাইয়ের মৃত্যুর আগে তার মুখ থেকে বেরিয়েছিল রক্ত। অতি কষ্টে তিনি তার শেষ বক্তব্যটি বললেন। আমার সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে, আমার আর কোনো দুঃখ রইল না। শুধু সমস্ত কিছু ফিরিয়ে নেওয়ার ইচ্ছে ছিল, সেটা আর হলো না। মৃতদেহ নিয়ে আমরা কবিরাজের কাছে গেলাম এবং সমস্ত ঘটনাটি তাকে বুঝিয়ে দিলে তিনি বললেন যে তিনি এমন কিছু একটা বিষাক্ত জিনিস খেয়েছেন যেটা শরীরে গেলে কিছুক্ষণের মধ্যেই শরীরের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায় এবং তারপর আস্তে আস্তে মৃত্যু ঘটে। নায়েব মশাইয়ের জড়িবুটি এবং আয়ুর্বেদ সম্পর্কে বেশ কিছু জ্ঞান ছিল, তা না হলে এমন কাজ করা সম্ভব নয়। মৃতদেহ নিয়ে আমরা বিকেলের দিকে বাড়ি ফিরে আসি। থানায় খবর দেওয়া হয়েছিল। থানা থেকে পুলিশও আসে এবং আমাদের মুখে সমস্ত কথা শুনে মৃতদেহ নিয়ে পুলিশ চলেও যায়। নায়েব মশাইয়ের আত্মীয় কেউই নেই। দরজার বাইরে রামহরি পর্যন্তও দাঁড়িয়ে রয়েছে। এবার আমাদের যাওয়ার পালা। দরজার মুখে সবাই দাঁড়িয়ে রয়েছে। আমি সকলকে উদ্দেশ্য করে বললাম, দেখুন, আপনাদের প্রথমে আমরা একটা মিথ্যে কথা বলেছিলাম। সেটা আপনাদের ভালোর জন্যই বলেছিলাম। আমরা এখানে আসলে অতি সাধারণভাবে ঘোরার জন্য আসিনি। আমরা এসেছিলাম জমিদার মশাইয়ের মৃত্যু রহস্যের সমাধান করতে, যেটা আমরা করতে পেরেছি। তাই আজই আমরা বেরিয়ে পড়ব। তার মানে এরপর নায়েব মশাই কি আমাদের তিনজনকেই মারার পরিকল্পনা করেছিল? এমনটাই তো মনে হচ্ছে। নায়েব মশাই আমাদের তিনজনকে মারতে পারলে তাহলেই তার সমস্ত পথের কাঁটা দূর হতো। নায়েব মশাই যা চেয়েছিল তা পূরণ করতে পারেনি। তবে এই বংশের ইতিহাসের কারণেই এমনটা হয়েছে। যে অন্যায় আজ থেকে অনেক বছর আগে হয়েছে, তার প্রতিফলন হিসেবে এত বছর পরে প্রতিশোধ নিতে এসেছে। যাক, তবে এখন আর এসব কথা নিয়ে ভেবে লাভ নেই। সমস্ত কিছু যখন ভালোই ভালোই মিটে গেছে, তখন আমরা সেখানে বেশিক্ষণ রইলাম না। দুপুরে খাওয়া দাওয়া সেরে গরুর গাড়িতেই আমরা সেখান থেকে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।